বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছো হররস্কোপ অফিসিয়াল। আজকে তোমাদের জন্য সায়ন্তন পালের লেখা গোয়েন্দা হরকদণ্ডক সিরিজের প্রথম গল্প মৃত্যু মঞ্চে হরলীলা। আজ এই গল্পের প্রথম পর্ব। তবে গল্প শুরু করার আগে সবাইকে বলে রাখি, অভিক সরকারের লেখা পেদবুদ্ধুর 3টি পর্ব ইতিমধ্যেই রিলিজ করে গেছে আমাদের চ্যানেলে। যারা এখনও শোনোনি তারা অবশ্যই যাও, শুনে নাও, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম। শুরু হচ্ছে সায়ন্তন পালের কলমে গোয়েন্দা হরকদণ্ডক সিরিজের প্রথম গল্প মৃত্যু মঞ্চে হরলীলা প্রথম পর্ব। রাত্রি সুগভীর হইবার প্রারম্ভেই নারাজল প্রজ্বলিত হইত বিদেশি মহল হইতে আনা বড় ঝাড়ের অংশুতে। অতিথি, রাজা, মন্ত্রী, পেয়াদা, আত্মীয়, নিমন্ত্রণ বর্গীয়রা আসিয়া উপস্থিত হইলে দাস দাসী লাগিয়া যেত মদের গ্লাস তাহাদের কণ্ঠের নিকট আনিতে। গুঞ্জনে ভরিয়া যাইত নারাজলের হাওয়া মহল। যখন ওস্তাদ আলী খাঁ, দিলরুবা এবং বেগম জাহানারা, এসরাজ ও বেগম হীরাবাই সারাঙ্গীতে সুর দিত, তখন গুঞ্জনের রোল কমিয়া আসিত। হাওয়া মহল তখন মাধুশ্রী মাখা এক উদ্ভট প্রশান্তি ও প্রেমাস্বাদে ডুবিয়া যাইত। উপস্থিত গণে কেবল যে মাথা নাড়িয়া গানের সহিত দুলিয়া পানিয়ে ওষ্ঠ সংযোগ করিতেন এমনটি নহে। কেহ কেহ আবার এক একটি বা ও চমৎকার এইসব বলিয়া বাদ্যকারকে বাহবাও দিতেন। কিন্তু আসল চমক পড়িত যখন বাইজি আসরে আসিত 17 বছরের পদ্মবাই। যেমনই ছিলেন তিনি রূপবতী, তেমনি তার দেহের পূর্ণাঙ্গ গড়নখানা যেন পাথর কাটিয়া ব্রহ্ম নিজে তাহাকে গড়িয়াছেন। ডাগর 2 নেত্রদয় সুরমা মাখিয়া তিনি যখন কারোর দিকে চাহিতেন, তখন পুরুষ তো ছাই, নারীদের হৃদয়ও গলিয়া জল হইয়া যাইত। বলিলে অপরাধ হয়, সেকালের সহস্র পুরুষ দিকের পার্শ্বে বহু নারীও তাকে হৃদয়ে কামনা করিত। পদ্মবাইয়ের নৃত্য সভা ভাঙিলে অনেকেই তাহার কক্ষের দ্বারে কড়া পাড়িত, তাহার সহিত প্রেমালাপ করিবার চেষ্টা করিত। তাহার শরীর চাহিত, কিন্তু আজীবন পদ্মবাই ছিলেন পবিত্রা। কোনো দিন কোনো কালে তিনি কোনো পুরুষ বা কোনো নারীকে তার স্পর্শ পাইতে দেন নাই। মনে মনে পদ্মবাই একজনকে ভালোবাসিতেন, নগরের এক কামারের সন্তান সংলাপ কর্মকারকে। কিন্তু বাইজির ভালোবাসা ব্যাপারটা সমাজের নিকট হাস্যকর ঠেকিবে তাহা ভাবিয়া পদ্মবাই যুবকটিকে কোনো দিন প্রণয়ের কথা বলিতে সাহস করে নাই। কিন্তু চিরকাল তো এক চলিতে পারে না, তাই একদিন সাহস করিয়া পদ্মবাই সংলাপের গৃহে যাইল। কিন্তু হায়, গৃহের নিকট গিয়া শুনিল সংলাপ কর্মকার অদ্য দ্বিপ্রহরে অজ্ঞাত ব্যক্তির দ্বারা খুন হইয়াছেন। এতটা লিখে পাণ্ডুলিপিটা গুটিয়ে নিলাম। আজকাল চোখের জন্য বেশিক্ষণ লিখতে পারি না, কোমরটাও সাথে দেওয়া ছেড়ে দেয় আস্তে আস্তে। বিষয়টা বড় চিন্তার। আমার বয়স সবে 30। লেখালেখিতে সাফল্য আসতে শুরু হয়েছে মাত্র বছর 2। প্রগত সমাদদারের মানে আমার লেখা বই চীন ভারতের ইতিকথা
আগের বছর বেস্ট সেলার হয়েছে। এখনই এই চোখ আর কোমরের ব্যামো। সত্যি খুব চিন্তারই বিষয়। হ্যারিকেনের আলোটা আরো একটু উস্কে দিলাম। পাণ্ডুলিপিটা ভাঁজ করে ড্রয়ারে ঢুকিয়ে চেয়ারে গা এলিয়ে দিলাম। আজকে অনেকটা ধকল গিয়েছে। সকালে বেরিয়েছিলাম নারাজল ভ্রমণে। লঙ্কাগড়ের আদি অন্তের ইতিহাস সংগ্রহ করলাম। মেদিনীপুর বিষয়ক দুটো রাজপুঁথি জোগাড় করলাম। রাজবাড়ির আনাচে কানাচে ঘুরে একটু পরীক্ষা নিরীক্ষাও চালিয়েছি। অতঃপর গ্রীষ্মের শীতল বাতাস লেগে গাটা সামান্য ছেড়েই দিচ্ছে। উপরের কড়িকাঠের দিকে চাইলাম। আলোর সামান্য রেখাটুকু কেবল পৌঁছচ্ছে সেখানে। বৈশাখীর কথা মনে পড়ল বড়। আজ 20 দিন বাড়ির বাইরে। আসলে মাস দুয়েক আগে ভেবেছিলাম নারাজলের ইতিহাস নিয়ে একটা টান টান রহস্যময় উপন্যাস লিখব। কলকাতায় থাকাকালীন রিসার্চ শুরু করেছিলাম, কিন্তু লাইব্রেরি ঘেঁটে নারাজলের খুব বেশি ইতিহাস উদ্ধার করতে পারিনি। তাই শটাং চলে এলাম এখানে। নারাজল এসে এখানকার শান্ত নিস্তব্ধ মনোমুগ্ধ পরিবেশ আমাকে এমন টেনে নিয়েছিল যে এখানে থেকেই উপন্যাসটা লিখব বলে সিদ্ধান্ত নিল। তাই কলকাতার ঘন ঘটা প্রকাশকদের ফোন কল এবং সর্বোপরি আমার প্রেগনেন্ট বউয়ের দায়িত্ব শিকায় তুলে চলে এলাম এখানে। বর্তমানে নারাজল রাজবাড়ি এবং সমগ্র নারাজলের কর্ত্রী রানী লীলাবতী খান, ওনার কাছে এসেই এখানে থাকবার আর্জিটা তুলেছিলাম। ওনার ম্যানেজার শিবপ্রসাদ মিত্র প্রথমটায় আপত্তি তুলেছিল, তবে বৃদ্ধা রানী লীলাবতী নরম মনের মানুষ। তিনি বলেছিলেন, দেখো বাবা জীবন, এই এত বড় বাড়িতে তুমি একটা ঘর নিয়ে থাকবে, 3 বেলা খাবে, এই তুচ্ছ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কথাটা কি জানো, আজ থেকে 10 বছর আগে তোমার মতোই আর একজন লেখক এসেছিলেন এখানে। তিনিও এখানে থেকে এই বাড়ির ইতিহাস নিয়ে একটি বই লিখতে চেয়েছিলেন। না, চেয়েছিলেন বলাটা ভুল হবে, লিখেছিলেন। কিন্তু তার বইয়ে তিনি এমন গুপ্তধন, রহস্য, গুমঘর এসবের কথা লিখেছিলেন যে পরে আমাদেরই সমস্যায় পড়তে হয়েছিল। আর ঠিক এখানেই আমার সমস্যা, বুঝলে? না রানীমা, আমি আসলে এখানকার ইতিহাস নিয়ে কিছু লিখতে চাইছি না। আমার লেখার ঘরানা গোয়েন্দা, রহস্য এইসব। আমি কেবল এই বাড়ি আর এই জায়গাটার সঠিক পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে চাই আমার ওই কাহিনীতে। তাই এখানে থাকতে চাইছি। ম্যানেজার শিবপ্রসাদ মিত্র রানীর কানে কি সব বলল। বেশ, অতিথিদের ফিরিয়ে দেওয়া তো আমাদের ধর্ম নয়। তুমি থাকো এখানে, লেখো, তোমার কাজকর্ম করো, কিন্তু তোমার লেখা শেষ হলে তুমি পাণ্ডুলিপিটা আমাদের দেবে। আমরা পড়ে ঠিক করব সেটা ছাপা হবে কি না, আর ছাপা হলেও সেটার কোন কোন অংশ বাদ দিতে হবে সেটাও আমরা ঠিক করব। সব ঠিকঠাক থাকলে তোমার বই বাজারে আসবে, নচেত নয়। আমার শর্তে যদি তুমি রাজি থাকো তবে আমার পাশের ঘরেই তোমার ব্যাগপত্র নিয়ে চলে যাও। আর রাজি না থাকলে ধন্যবাদ, আসতে পারো। বেশ, আমি রাজি। বেশ, শিবপ্রসাদ বাবু, ওকে পাশের ঘরে নিয়ে যান। সেই থেকেই এই রাজবাড়ি আমার বাসস্থান। আহারাদি এই 20 দিনে এরা এমন করিয়েছে যে আমার সত্যি মনে হয়েছে খাওয়ার নামে এখানে অত্যাচারী হয়। খাওয়ার প্রাচুর্যতা যে কাকে বলে কলকাতার মানুষ তা জানে না। আনঅফিশিয়ালি বলতে পারি এই 20 দিনে আমার অন্তত কিলো 3 ওজন বেড়েছে। রাত্রি আরো গভীর হলো, ঘুম এলো না। চেয়ারের হাতল দুটো শক্ত করে ধরে জেগেই বসে রইলাম। হ্যারিকেনের আলো কমে কমে নিভে গেল এক সময়। ঘরটা অন্ধকার হতেই বৈশাখীর ভাবনা আরো চেপে ধরল আমায়। বেচারির বাপ মা মরেছে ছেলেবেলায়।
আপন বলতে একজন মামা আছে কেবল। বিয়ের আগে সে ভেবেছিল আঁকড়ে ধরার মতো একটা কাঁধ পেল বোধ হয়, কিন্তু আমি যে আজন্মের বহিমিয়ান সেটা হয়তো সে বুঝতেই পারেনি। বিয়ে হয়েছে আজ 3 বছর। দাম্পত্য জীবন যে আমাদের আহ্লাদে 8খানা তা হলফ করে বলতে পারি না। লেখার নেশায় অধিকতর সময় নিজস্ব দুনিয়াতেই থাকি। সেই দুনিয়ায় কেন জানি না এতকালে বৈশাখীও পুরোপুরি প্রবেশ করতে পারিনি। না, প্রেমালাপ বহুবার জমিয়েছি, ভালোবাসার আসরও সাজিয়েছি, তবে সেগুলো এতই কাব্যিক মার্কা হতো বোধহয় বৈশাখীর সেসবে সুখ হতো না। যাই হোক, তবু আমরা স্বামী স্ত্রী। সে আমার একমাত্র সুখ খোঁজার ঠিকানা। প্রেম কাকে বলে তার উদাহরণ সহ সংজ্ঞা আমি কখনোই খোঁজবার চেষ্টা করিনি। তবে মানুষ অভ্যাসের দাস। বৈশাখী কখন যে প্রেমের ঊর্ধ্বে গিয়ে আমার অভ্যেসে পরিণত হয়েছে তা আমি বুঝতে পারিনি। বাড়িতে থাকলে সে সর্বদাই আমার লেখার ঘরে ঢুকে খিটখিট করত। বাড়িতে পর্যাপ্ত বাজার থাকলেও নানা অজুহাতে আমাকে বাজারে পাঠাতো। আমার হাতের জ্বলন্ত সিগারেট কেড়ে নিয়ে জানলার বাইরে ফেলে দিত। যে পাঞ্জাবিটা পরে বার হব সেটা ইস্ত্রি না করে রেখে দিত। কেন সে যে এসব করত উপরওয়ালাই জানে। বাড়িতে থাকলে ওর এসব কাজকর্মে আমি বিরক্তই হতাম, কিন্তু দূর থেকে এইসব অহেতুক বিরক্তগুলো যেন প্রেমের সরলতম সূত্রপাত বলে মনে হচ্ছে। এইগুলোই হয়তো আমাকে তার কাছে ডাকার পদ্ধতি। হঠাৎ আমার চিন্তা জাল ছিন্ন হলো একটা বিকট শব্দে। কাঁচের জানলার একটা পাল্লা ভেঙে ঘরে কি একটা জিনিস ঢুকলো। এক মুহূর্ত পরেই উঠে গিয়ে টর্চটা হাতে নিলাম। দেখলাম জানলা ভেঙে ঘরে যে জিনিসটা এসে পড়েছে সেটা বাচ্চাদের প্লাস্টিকের খেলার বল। মেঝের উপর গড়াগড়ি খাচ্ছে। বলটা হাতে তুলে নিলাম। ফাঁপা, সেটার ভিতর যেন হাওয়া ভরে এয়ার টাইট করা। ভাঙা কাঁচের পাল্লাটার দিকে এগিয়ে গেলাম। বাঁ দিকে পাল্লার উপরের প্যানেলটা ভেঙে গেছে। আমার ঘর দ্বিতলে, রাজবাড়িটা ত্রিতল। দ্বিতলে থাকি আমি, রানী লীলাবতী, ওনার একমাত্র পুত্র সমীরণ, একমাত্র কন্যা দিব্যাঙ্গনা প্রধান ও তার স্বামী অলোক কুমার প্রধান। ত্রিতলটা পুরোটাই খালি। একতলায় অনেক লোক থাকে। ম্যানেজার শিবপ্রসাদ মিত্র, রানীমার স্বামী মণিবিহারী সিংহ, রাজপুরোহিত হরিরাম পণ্ডিত, ড্রাইভার নীলকান্ত পাল, রানীমার বৃদ্ধ চাকর বৃন্দাবন ও পরিচারিকা তুলসী, 2 জন রসুঁয়ে বামন দিলু ও নিধু। এছাড়াও থাকে রানীর 2 আশ্রিত ও আশ্রিতা, যাদের নাম পরিতোষ সেন ও সমৃদ্ধি বসাক। কিন্তু গভীর রাত্রে কেউ এমন রসিকতা করবে কেন আমি বুঝলাম না। টর্চটা ফেললাম ভাঙা কাঁচের বাইরে। আমার ঘরের পাশে বিরাট বাগান। না, বাগান বললে ভুল হবে, এককালে ছিল, এখন পরিচর্যার অভাবে আগাছার জঙ্গল। টর্চের আলো গিয়ে পড়ল সেই আগাছার ঝাড়ে। প্রথমটায় কিছুই দেখতে পেলাম না, কিন্তু টর্চের আলোটা সরিয়ে নিতে যাব এমন সময় আমার মনে হলো কেউ যেন একটা ঝোপের আড়াল থেকে সরে গেল। আমি গোয়েন্দা গল্পের লেখক, ছোট ঘটনাতেও কৌতূহলী হয়ে যাই, তাই ব্যাপারটা আমাকে চেপে ধরল। টর্চ নিয়ে বাইরে বার হলাম। প্রতি তলায় একটা করে মশাল জ্বলছে। সেটা ছাড়া বাড়িটা সম্পূর্ণ অন্ধকার। ইলেকট্রিসিটি এখানে আসেনি। টর্চ নিয়ে খিড়কি দরজা দিয়ে সন্তর্পণে বার হলাম। আমার ঘরে সোজাসুজি এসে দেখলাম কেউ নেই সেখানে। খানিকক্ষণ টর্চ ঘুরিয়ে দেখলাম চারপাশটা। কাউকে দেখতে না পেয়ে ফিরে এলাম ঘরে। টেবিলের উপর পড়েছিল বলটা।
সেটা তুলে দেওয়ালে ছুঁড়ে দিলাম। আশ্চর্য হয়ে গেলাম, বলটা দেওয়ালে লেগে পিছনে এলো না, সেটা মাঝখান থেকে দু টুকরো হয়ে গেল। টুকরো দুটো হাতে নিয়ে বুঝলাম বলটা আসলে গোল ছিল না, দু অংশ দিয়ে মাঝখানে সেটাকে খুব অল্প আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছিল। কিন্তু এসবের থেকে সবচেয়ে অবাক করা জিনিস হলো বলটার একটা টুকরোতে আঠা দিয়ে একটা কাগজ লাগানো। কাগজটা খুলে নিলাম বল থেকে, টর্চের আলো ফেলে দেখলাম কাগজটাই নীল কালি দিয়ে কিছু জিনিস সারিবদ্ধভাবে লেখা, যা এইরূপ: 1 মলিবডেনাম, ঋতু আয়োডিন, 3 বিসমুথ, 5 হাইড্রোজেন, 2 নিকেল, 4 আর্গন। হাইড্রোজেন, নিকেল, আয়োডিন এগুলো মৌলের নাম তা জানি, কিন্তু এই গভীর রাত্রে একটা ফাঁপা বলের মধ্যে এটা রেখে আমার ঘরে ফেলার অর্থ আমি বুঝলাম না। কেউ কি রসিকতা করছে? কিন্তু এমন মধ্যরাতে রসের অভিসন্ধি জাগবে কার মনে? তবে কি এসব পাগলামি? এ বাড়ির কারোর মাথায় সমস্যা আছে বলে তো আমার জানা নেই। তবে মাঝের ওই ঋতু আয়োডিন কথাটা পাগলামি ছাড়া আর কিছু হতেই পারে না। অনেকক্ষণ কাগজটা দেখেও লেখাগুলোর কোনো খেই না পেয়ে বল আর কাগজটা জানলা দিয়ে নিচে ফেলে দিলাম। পরের দিন সকাল, কটা হবে, বোধহয় 7টা কি 7:30। ঘুমটা তখনও সম্পূর্ণ ভাঙেনি। দরজায় কড়া পড়ল। দরজাটা খুলুন, আমি থানার বড়বাবু। আমি অবাক হয়ে গেলাম, এই কাক ভোরে বড়বাবুর আমার সাথে কি দরকার? কোনো রকমে পাঞ্জাবিটা গলিয়ে চশমা পরে বাইরে এলাম। শুধু বড়বাবু নয়, ম্যানেজার শিবপ্রসাদ মিত্র দাঁড়িয়ে আছে ওনার সাথে। মিস্টার সমাদ্দার, আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। তাছাড়া এই ঘরটাও একটু তল্লাশি করতে হবে। কেন স্যার হঠাৎ? হ্যাঁ, আপনি কি ইহজগতেই ছিলেন? হ্যাঁ, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি জানেন না? কেন বলুন তো, কি হয়েছে? রাজবাড়ির অষ্টধাতুর জয় দুর্গা মূর্তি চুরি গিয়েছে। কি? এ কি কখন হলো এসব? কাল রাত্রে অথবা আজ ভোরে। ম্যানেজারের দিকে তাকালাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ প্রগত বাবু, রোজ সকালে রানীমা দুর্গা পুজো দেন, আপনি তো জানেনই। আজ সকালে তিনি পুজো দিতে গিয়ে দেখেন মূর্তি নেই। নেই? সেই জন্যই তো সবার ঘর সার্চ করা হচ্ছে, প্রাথমিক জেরাও চলছে। আশা করছি আপনি সহযোগিতা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই, এত বড় একটা ঘটনা, জেরা তো চালাতেই হবে। আসুন, ভিতরে আসুন। ওদের ঘরের ভিতর নিয়ে এলাম। সো সরি প্রগত বাবু, সকাল সকাল আপনাকে বিরক্ত করা হচ্ছে। আসলে আহা, এতে সংকোচ করছেন কেন স্যার? আপনি আপনার কাজ করুন। দুজন কনস্টেবল এসে গোটা ঘর সার্চ করল। তল্লাশি অন্তে বড়বাবু একটা চেয়ারে বসলেন। হ্যাঁ মিস্টার সমাদ্দার, এইবার আপনার এজাহার নিচ্ছি। হ্যাঁ, এই দাঁড়িয়ে কেন, বসুন বসুন। আচ্ছা, আপনি কদিন হলো এখানে এসছেন? 20 দিন, 21 দিন। কেন এসছেন? আসলে আমি একজন লেখক। আমার ঘরানা ডিটেকটিভ, থ্রিলার, সাসপেন্স। আমি বেশ কিছু মাস ধরেই ভাবছিলাম একটা রহস্য উপন্যাস লিখব। নারাজলের কথা জানতে পেরে ভাবলাম এই জায়গাটা নিয়ে একটা লেখা যায়, বেশ হিস্ট্রির সাথে মিস্ট্রিও দেখানো যাবে। তাই রিসার্চের জন্যই এখানে এসেছিলাম। পরে জায়গাটা আমার এত ভালো লাগলো, ভাবলাম এখানেই উপন্যাসটা শেষ করব। আচ্ছা, কলকাতায় কোথায় বাড়ি আপনার? হাতিবাগান। বাড়িতে কে কে আছে?
মা আর স্ত্রী। বাবা অনেক দিন আগেই মারা গিয়েছেন। বিষয় সম্পত্তি আপনার কেমন কি আছে? তেমন কিছুই নেই। একটা পৈতৃক ভিটা, ঘরের মাঠের দিকে 2 কাঠা জমি, আর ব্যাংকে 70,000 পুঁজি। বাহ! কাল রাত্রে আপনি খাওয়া দাওয়ার পর কি করছিলেন? আই মিন স্লিপ নাকি সামথিং এলস? না, ঘুমাইনি। ইনফ্যাক্ট কাল একটু বেশি রাত পর্যন্তই জেগেছিলাম। কেন? ওই লেখা। তবে কাল রাত্রে আরো একটা ঘটনা ঘটেছিল। তখন 12টা হবে। লিখে সবে একটু চেয়ারে গায়ে লিয়েছি, এমন সময় জানলার কাঁচ ভেঙে একটা বল আমার ঘরে এসে ঢুকলো। বলটা বাচ্চাদের খেলার বল, প্লাস্টিকের। তবে বলটা মাঝখান থেকে 2 ভাগ ছিল। বলের ভিতর একটা কাগজও ছিল। কাগজে কিছুর গ্যাসের নাম লেখা ছিল, আর কিছু নাম্বার। তাই বুঝি জানলার কাঁচটা ভাঙা? হ্যাঁ। তো সেই বলটা কোথায়, আর কাগজটাই বা কোথায়? সেটা আমি জানলা দিয়ে ফেলে দিয়েছি। বাইরে বাইরে বাই, হায় রে, ঘোর কলি। মিস্টার সমাদদার, কেন মিথ্যে বলছেন? আমরা পুরো বাড়ির আশেপাশের জঙ্গল সব সার্চ করেছি, কোনো বল বা কাগজ আমরা পাইনি। আর তাছাড়া এই বাড়ির কাজের লোক বৃন্দাবন রাত্রে আপনাকে টর্চ হাতে পিছনের দরজা দিয়ে বাইরে বেরোতে দেখেছে। হ্যাঁ, আমি তো গিয়েছিলাম। বলটা জানলা দিয়ে কি ছুঁড়েছে তা দেখবার জন্য আমি নিচে গিয়েছিলাম। পেছনের দরজা দিয়ে? কেন সামনের দরজা দিয়ে গেলেন না কেন? আরে বাবা, সদরের চাবি কি আমার কাছে থাকে নাকি? পিছনের দরজা খিল দিয়ে ভেজানো থাকে, তাই। আপনি দুর্গা মূর্তিটা কোনোদিন দেখেছিলেন? না, রানীমা, ম্যানেজার বাবু, রানীমার স্বামী আর পুরোহিত মশাই ছাড়া ও মূর্তি কারো দেখার অনুমতি ছিল না। কি ম্যানেজার বাবু, আমি মিথ্যে বলছি? না, উনি ঠিকই বলছেন। আমাদের কাছে তথ্য আছে। আপনি গতকাল বিকেলে বাড়ির আনাচে কানাচে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছিলেন। মনে মনে জিভ কাটলাম। আমি গুপ্ত ঘরের সন্ধান করছিলাম, নির্ঘাত কেউ দেখে ফেলেছে। আসলে স্যার, আমি লেখক মানুষ। আমাদের লেখার আগে দেখতে হয় অনেক কিছুর ভিতর বাইরে খুঁটিয়ে খুঁটিয়ে। এখানে থেকে যখন কাজ করবার সিদ্ধান্ত নিয়েছি, তখন প্রতিটা জিনিস ভালো করেই দেখব, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, আপনি কি ভাবছেন চুরিটা আমি করেছি? সাডেনলি আপনি একটা সামান্য বই লেখার জন্য ঘরদোর ছেড়ে এখানে পড়ে আছেন। আপনার ঘরে কেউ বল ছুঁড়ে মেরেছে, তাই আপনি লুকিয়ে লুকিয়ে রাত্রে তাকে খুঁজতে গিয়েছিলেন। হ্যাঁ, অথচ বল কাগজ কোনোটাই আপনার কাছে নেই। আপনি গোপনে বাড়ির এদিক সেদিক দেখে রাখছেন শুধুমাত্র কটা লাইন লিখবেন বলে, তাই না? এইসব কথা কি বিশ্বাস করা যায় মশাই? আচ্ছা শুনুন না, এই ক্রিমিনাল ঘেটে ঘেটে না আমার চুলটা পেকেছে। হ্যাঁ, 100 মিটার দূর থেকে দেখে চিনে নিতে পারি কে সাধু আর কে মুখোশধারী ক্রিমিনাল। দেখুন, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। আমি যতটা সত্যি ততটা বলেছি। এবার আপনার যা ইচ্ছা তাই করুন, আমার কোনো মাথা ব্যথা নেই। আমি চাইলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারি এখন। না স্যার, আপনি তা পারেন না। আইন অনুযায়ী শুধুমাত্র সন্দেহের কারণে কাউকে হেফাজতে নিয়ে যাওয়া যায় না। আইন অনুমান বা সন্দেহে চলে না, আইন চলে প্রমাণে। ফলত আমাকে থানায় নিয়ে যাওয়া বা অ্যারেস্ট করার মতো কোনো গ্রাউন্ড আপনার নেই। উল্টে আমি চাইলে কিন্তু আপনার নামে মানহানি মামলা করতেই পারি। আপনি আমাকে আইন শেখাচ্ছেন? না, বেশ ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। হ্যাঁ, এবার প্রমাণ সমেত এবং পাকাপাকি ব্যবস্থা নিয়ে। তলাপাত্রের নিশানায় যে পড়েছে সে কিন্তু সহজে উড়ে যেতে পারেনি। তাই চলো। কনস্টেবল সহ বড়বাবু চলে গেলেন। আমি সোজা চলে গেলাম রানীর ঘরে। দেখলাম উস্কো খুস্কো চুলে সোফায় বিষণ্ণ মুখে তিনি বসে আছেন। আমাকে দেখে একটু অবাক হলেন। তুমি কি চাই? দেখুন রানীমা, আমি আপনার বাড়ি থাকছি কেবল কাজের স্বার্থে।
আমি একজন আউটসাইডার বলে আমাকে যদি চোরের অপবাদ দেওয়া হয় তবে ব্যাপারটা আমার পক্ষে কিন্তু খুবই অপমানজনক। প্রগত, ভেতরে আসো আর দরজাটা বন্ধ করে দাও। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি দরজা বন্ধ করে একটা চেয়ার টেনে বসলাম। রানী একটু ইতস্তত করে বললেন, আমি ভীষণ ক্ষমা প্রার্থী। বড়বাবু মানে খগেন তলাপাত্র সত্যি বলতে ঘাসে মুখ দিয়ে চলা লোক। ওর যখন এখানে ট্রান্সফার হয় সেদিন ওকে প্রথম দেখেই বুঝেছিলাম লোকটা আদেও সৎভাবে চাকরি পায়নি। দেখলে না ওর ভুঁড়িটা? কম্পিটিশনে গণেশদেবকেও হার মানায়। ওর কথায় কিছু মনে করো না। আমি জানি তুমি মূর্তি চুরি করনি, তুমি করতে পারো না। জানো প্রগত, আমার পরিবারের মধ্যেই অনেক গলদ আছে। আজ 3 মাস ধরে সে নিয়েই মানসিক যন্ত্রণায় ভুগছি। মূর্তিটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ও যেখানে জিনিস সেখানেই ফিরে আসবে। আসল চিন্তা তো আমার অন্য জায়গায়। আমাকে একটা সাহায্য করবে? এমনিতেই কাল রাত থেকে আমি পাজলড হয়ে রয়েছি, তার উপর রানীমার কথায় ঘেঁটে চচ্চড়ি হয়ে গেলাম। আপনার কথা ঠিক বুঝলাম না। আচ্ছা বলুন, কি সাহায্য চান? আমাকে কোনো বেসরকারি গোয়েন্দার খোঁজ দিতে পারবে? আছে কেউ চেনা জানা? আমি গোয়েন্দা গল্প লিখি ঠিকই, কিন্তু বাস্তবে কোনো গোয়েন্দার কথা আমি জানি না। আমি আসলে সামান্য... হঠাৎ মনে পড়ল হরক দণ্ডক স্যারের কথা। রানীমা, একজন আছে, হরক দণ্ডক স্যার। বুদ্ধিতে তুখোর, মাথা খেলিয়েই অনেক কেস সলভ করেছেন। হরক দণ্ডক? না, ওটা স্যারের ছদ্মনাম। আসল নাম সুদীপ চক্রবর্তী। আমি যখন সাইকোলজিতে MA করছি তখন উনি আমার প্রফেসর ছিলেন। শুনেছিলাম রিটায়ার করার পরে ছেলের হবু বউকে নিয়ে একটা এজেন্সি ওপেন করেছিলেন। কি যেন নাম ছিল সেটার, তল্লাশি আড্ডা। আপনাকে উনি সাহায্য করতে পারবেন। ওনার টেলিফোন নাম্বারটা দাও। সরি, আমার সাথে ওনার কলেজের পর আর কোনো যোগাযোগ নেই, তবে ওনার বাড়ির ঠিকানাটা আছে। আপনি লোক পাঠিয়ে কথা বলতে পারেন। আমার আর কোথায় লোক? তুমি যাও না আজ কলকাতা, ট্রেনের টিকিট আমি করিয়ে দিচ্ছি। ওনার সাথে কথা বলে এখানে নিয়ে আসো, আমার তাহলে বড় উপকার হয় বাবা। আজ না, তা কি করে হয়? তাছাড়া উনি হঠাৎ রাজি। আমি চিঠি লিখে দেব, তুমি ওনার হাতে তুলে দেবে। আজই যাও, কথা বলো, কাল দুপুরের মধ্যে ওনাকে নিয়ে এসো। এর বদলে তুমি যা চাও তাই দেব। না না, আমার কিছু চাই না। তবে বড়বাবু এই সময় আমার কলকাতা গমনকে ভালো চোখে দেখবেন না। সে আমি বুঝে নেব, তুমি খালি বলো যেতে রাজি কিনা। রানীর আদেশ কি আর অমান্য করা যায়? সামান্য প্রাতরাশ সেরে রানীমার চিঠি নিয়ে মেদিনীপুর স্টেশন থেকে ট্রেনে চাপলাম। শিয়ালদা যখন নামলাম তখন বিকেল 4টে। স্টেশনের বাইরে থেকে একটা ট্যাক্সি ভাড়া করলাম। চৌরঙ্গির সামনে নেমে স্যারের বাড়ি খুঁজতে বেশি বেগ পেতে হলো না। দ্বিতল বাড়ির সামনে ফলকে বড় বড় করে লেখা চ্যাটার্জি ভিলা। গেটের সামনে একজন দারোয়ান বসেছিল। আমায় দেখতে পেয়ে সে এগিয়ে এলো। বলেন বাবু, क्या काम है? সুদীপ স্যার বাড়িতে আছেন? हाँ वो तो है। ওনাকে গিয়ে বলো ওনার ছাত্র প্রগত সমাদ্দার এসেছে, খুব দরকার, মাত্র আধ ঘন্টা সময় চাই। लेकिन काम क्या है? ওনাকে গিয়ে আমার নামটা বলো। ठीक है, अंदर आइए। দারোয়ানের সাথে বাগানে ঢুকে সদরের কাছে গিয়ে দাঁড়ালাম। একজন 40-42 বছরের ভদ্রলোক দরজা খুলে দাঁড়ালেন। কি হয়েছে? ये साहब বড় বাবুর সাথে বাত করতে চায়। নাম বলল কি প্রগত সমাদ্দার। লোকটা আমাকে কিছুক্ষণ জরিপ করে অন্দরে নিয়ে গেল। বিরাট বারান্দার সর্বত্র বিদেশি আসবাবে সাজানো। দেওয়ালে কোথাও ছবি আঁকা, আবার কোথাও বড় বড় মনীষীদের ছবি। নমস্কার, আমি এ বাড়ির পরিচারক, ওই মদন মোহন। আপনি ওই সোফায় বসুন,
আর আমি বাবুকে গিয়ে খবরটা দিচ্ছি। বসুন। আমি সোফায় বসলাম। সামনের একটা ছোট্ট টেবিলে আজকের খবরের কাগজটা রাখা। তুলে নিলাম। হঠাৎ দেখলাম খবরের দ্বিতীয় পাতায় বড় বড় করে একটা হেডলাইন, নারাজলের জয় দুর্গা পুনরায় উধাও। সত্যি প্রযুক্তি এগিয়েছে বটে। ঘটনার কয়েক ঘন্টা কেটেছে মাত্র, আর এর মধ্যেই খবরের শিরোনামে চলে এসেছে ব্যাপারটা। কিছুক্ষণ পর ফুলদানির পাশে রাখা টেলিফোনটা বেজে উঠল। এদিক ওদিক তাকিয়ে কেউ নেই দেখে রিসিভারটা কানে তুলে নিলাম। হ্যালো, প্রগত, দোতলার বাঁদিকে 3 নম্বর ঘরে চলে এসো। সিঁড়ির পাশে জুতো খুলে উঠে আসবে। স্যারের গলা। ধুরন্ধর লোক বটে। দোতলার বাঁদিকের 3 নম্বর ঘরে গিয়ে দেখি ঘরটা খোলা। ঘরের শেষ প্রান্তে চৌকো টেবিলের সামনে বসে আছে সুদীপ স্যার, হাতে জ্বলন্ত সিগার। ঘরে ঢুকলাম। ছোট্ট 10x12 ঘর। উপরে সিলিংয়ে দড়ির সাথে বাঁধা আছে প্রায় 70-80টা কাগজ। টেবিলে একটা নোটবুক ও একটা ফোন ছাড়া আর কিচ্ছু নেই। আসুন আসুন লেখক মহাশয়, চেহারাটা তো জব্বর ফুলেছে। কি করে হলো? আরে স্যার, আপনি আমায় আপনি করে বলছেন কেন? এতদিন পর ঘোর তপস্যা ভঙ্গে ঋষি দুর্বাসা উদয় হলেন। সম্বোধনটা জোরালো না করলে চলবে কেন? আমার প্রশ্নের উত্তর কিন্তু এখন আমি পেলাম না। ওই খাওয়া দাওয়াটা একটু দমদার হচ্ছে কদিন। আমি তো দিন 21 কলকাতায় নেই, নারাজল রাজবাড়িতেই আছি। হঠাৎ? আচ্ছা, আগে বসো। বলো, চা, কফি না ঠান্ডা, কোনটা নেবে? 1 গ্লাস জল শুধু। বেশ বেশ। চেয়ার টেনে বসলাম। মদনমোহন জল দিয়ে গেল। আমি নারাজলের উপর বেশ কয়েকটা কাহিনী লিখছি, তার জন্যই। আমার কথা শেষ হওয়ার আগেই স্যার বললেন, বুঝেছি। তোমার আগের উপন্যাস চীন ভারতের ইতিকথা তো বেস্ট সেলার হয়েছিল, তাই না? ভালো ভালো। তবে আমার বইটা পড়তে গিয়ে মনে হয়েছিল যে শেষের ওই 12 নম্বর অধ্যায় থেকে লেখার সময় তোমার নিজেরই কাহিনীটার উপর থেকে ইন্টারেস্ট কমে গিয়েছিল। শেষের ক্লাইম্যাক্সের উত্তেজনা প্রথম দিকের বিল্ড আপের থেকে কিন্তু অনেক কম। তুমি হয়তো সাচিয়াংকে ভিলেন করবে ভেবেছিলে, কিন্তু শেষে গিয়ে কানা ব্রাহ্মণের হাত দিয়েই ওই ছুরিটা চালালে। ফলত পরিশেষে কাহিনীর মান অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। তোমার এদিকে আরো নজর দেওয়া উচিত ছিল। কিন্তু আপনার কাছে আর কি লুকোবো? যখন আমি উপন্যাসের শেষ পথে, তখন হঠাৎ বউয়ের প্রেগন্যান্সি ধরা পড়ল। সেটা নিয়ে মনের মধ্যে এত রকম ভাবনা চলছিল। প্রথমবার বাবা হচ্ছি, বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ, তা পারছি। আনন্দের কল্পনাভূতি। তবে ভাব হওয়ার আনন্দে এখন যেমন লাফাচ্ছ, পরে এই আনন্দই ভাব ভাব বলে পালাবে কিন্তু। মানে? তা বুঝতে হবে না, কাজের কথা এসো। সেই ভালো। আমি যে নারাজল রাজবাড়িতে বর্তমানে রয়েছি তা আমি আগেই বলেছি। কাল রাত্রে বা আজ ভোরে ওই রাজবাড়িতে একটা অষ্টধাতুর জয় দুর্গা মূর্তি চুরি গিয়েছে। কাগজে পড়েছি। সেই মূর্তি উদ্ধারের জন্যই নারাজলের বর্তমান রানী লীলাবতী খান আপনাকে অ্যাপয়েন্ট করতে চান। আমি ওনাকে আপনার নামটা রেকমেন্ড করেছি। উনি একটা চিঠি দিয়েছেন। দাঁড়ান 1 মিনিট। ব্যাগ থেকে চিঠিটা বের করে ওনার হাতে দিলাম। চিঠি পড়ে স্যার চেয়ারে গা হেলিয়ে দিলেন। ছাদের দিকে তাকিয়ে খুব গভীরভাবে কি যেন ভাবলেন। অতঃপর একটু কেশে বললেন, ব্যাপার খুব সিরিয়াস কিন্তু। মূর্তিটা ওই বংশের একটা চিহ্ন বলতে পারেন। তাছাড়া আজকের বাজারে ওটার যা দাম। তুমি এই চিঠিটা পড়েছো? না, রানীমা বারণ করেছিলেন, বলেছিলেন সোজা আপনার হাতেই তুলে দিতে। বলে আবার তিনি মৌনতা নিলেন। চিঠিটা মন দিয়ে পড়তে লাগলেন। মিনিট 3 পর হাত বাড়িয়ে বললেন, একটা সিগারেট দাও তো। আমি কিন্তু গোলফ্লেক খাই। হ্যাঁ হ্যাঁ, তাই দাও না। দিলাম। উনি সিগারেটে 3টে লম্বা টান দিলেন। বললেন,
তুমি ওই বাড়িতে কদিন যেন উঠেছো? এই ধরুন 21 দিন। মোটামুটি বাড়ির সবার সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ। কাউকে তোমার সাসপিসিয়াস বলে মনে হয়েছে কখনো? না। আচ্ছা, বাড়ির সদস্যদের নাম, পরিচয়, তাদের উচ্চতা, দেহের বর্ণনা সব ধীরে ধীরে আমায় গুছিয়ে বলো তো। দেখুন, বাড়িতে সদস্য বলতে আমি আর রানিমা বাদে মোট 13 জন। রানিমার স্বামী মণিবিহারী সিংহ, ওনার একমাত্র পুত্র সমীরণ, মেয়ে দিব্যাঙ্গনা প্রধান, তার স্বামী অলোক কুমার প্রধান, ম্যানেজার শিবপ্রসাদ মিত্র, রাজপুরোহিত হরিরাম পণ্ডিত, রানিমার বৃদ্ধ চাকর বৃন্দাবন, পরিচারিকা তুলসী, রসুইয়ে বামুন দিলু, নিধু, আর থাকেন রানিমার 2 আত্মীয় বা আশ্রিতাও বলতে পারেন, পরিতোষ সেন আর সমৃদ্ধি বসাক। আচ্ছা, এক এক করে বলো। রানীর হাজবেন্ড মণিবিহারী সিংহ, সে কেমন লোক? ভালো, তবে অতিরিক্ত চুপচাপ। কাজকর্ম আমি তেমন কোনোদিন বিশেষ করতে দেখিনি। খান, দান, ঘুমান, যত সব রাজ্যের ধর্মগ্রন্থ পড়েন। লোকটার সাথে হাতে গুনে আমার মোট 3 বার কথা হয়েছে। উনি একটু বিষণ্ণ থাকেন, এটা লক্ষ্য করেছি। আসলে রানিমার সাথে ওনার কি এক বিবাদের দরুন স্বামী স্ত্রী থাকেন আলাদা আলাদা ঘরে, তাই বোধ হয়। আচ্ছা, উনি কি লীলাবতী দেবীর বাড়ির ঘর জামাই? হ্যাঁ, ওই পরিবারের রীতিই তাই। যে ওই পরিবারের কন্যাকে বিয়ে করবে তাকে ঘরদোর ছেড়ে বউয়ের বাড়িতেই আজন্ম কোলা ব্যাং হয়ে থাকতে হবে। অদ্ভুত নিয়ম। যাকে, তারপর বলো লোকটাকে কেমন দেখতে, মানে ওই চেহারার বর্ণনা দাও। মাঝারি হাইট হবে, কালো রং, ভোঁতা মুখ, কর্কশ গলা, আর সর্বোপরি একটা বিশাল ভুঁড়ির মালিক। ওনাকে দেখে তোমার কখনো মনে হয়েছে যে ওনার মনে কোনো হিংসা পুষে রাখা আছে? স্যার, আমি আপনার কাছেই যে কটা দিন সাইকোলজি পড়েছি, মানুষের মন চিন্তা এসব আমি অত বুঝি না। আচ্ছা, তারপর ওই ম্যানেজার শিবপ্রসাদ মিত্র? ওই লোকটাকে আমি 2 চক্ষে সহ্য করতে পারি না। রাম বদমাস একটা। জবে থেকে ও বাড়িতে গিয়ে উঠেছি, নানা ভঙ্গিতে আমাকে উত্ত্যক্ত করে গিয়েছে। জানেন, ও পুলিশের কাছে বলেছে যেহেতু আমি আউটসাইডার, তাই নাকি আমি মূর্তি চুরি করেছি। লম্বা, শরীরটা কাঠির মতো, সরু মুখ, পেঁচার মতো হলুদ চোখ, মাথায় ঝাঁকড়া চুল, আর মুখে বাটারফ্লাই গোঁফ, পকেটে সোনার চেনওয়ালা ঘড়ি রাখে আবার। রানীর বড় ছেলে সমীরণ? সে বড় ভালো, খুব মিশুকে, রাজবংশের ছেলে, তার সাথে মিশলে বোঝা যায় না। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তার চেহারা বলতে ফর্সা, একেবারে মায়ের মুখশ্রী পেয়েছেন। উচ্চতা একটু খাঁটো, ব্যায়াম করা নিপুণ শরীর। সে কি চুরি করতে পারে কি মনে হয়? কোনোদিন না। মেয়ে দিব্যাঙ্গনা আর তার স্বামী অলোক কুমার? তাদের সাথে সত্যি বলতে আমার তেমন কথাবার্তা হয়নি। দিব্যাঙ্গনা দেখতে ভালো, ভালো রাঁধে, গানও গায়। সকালে সে রেওয়াজে বসলেই আমার ঘর থেকে শোনা যায়। উচ্চতায় সে লম্বা, মুখশ্রী বাপের মতো ভোঁতা, তবে কথা দারুণ বলে। আর অলোক কুমার বাবু, তিনি বোধহয় আগে কোনো সোনার দোকান চালাতেন, বিয়ের পর দোকান টোকান বেচে শ্বশুর বাড়িতে পড়ে রয়েছে, এই ঘর জামাই থাকার নিয়ম। উনি এখন নারাজলের অনেকটাই দেখাশোনা করেন। মেদিনীপুর আর বর্ধমানের কিছু অংশে খানেদের জমিদারি এখনো আছে, সেটা ওই অলোক কুমারেরই দায়িত্ব। লোকটা লম্বা। থাক, ওর চেহারা বলতে হবে না, তুমি পুরোই হরিরাম পণ্ডিতের কথা বলো। তিনি খুব জ্ঞানী মানুষ, খুব উচ্চ স্তরের আত্মা। দেহতত্ত্ব নিয়ে লোকটা কি না পড়েনি। খুব শান্ত স্বভাবের, কেটে কেটে কথা বলেন, সারাদিন পুজো অর্চনাতেই কাটে, রাতে বই পড়েন, সুর করে পাঁচালি পড়েন। ওনার চেহারা খুব সামান্য, মাঝারি গড়ন, উচ্চতা 5 ফুট, কামানো মাথা, আর মুখে সর্বদা দীপ্তিময় হাসি লেগে। পুরোহিত জুতো পরে নাকি গরম? নর্মাল স্যান্ডেল। বেশ বেশ, আর কিছু বলতে হবে না আপাতত, এই দিয়েই কাজ হবে। স্যার, আরেকটা কথা ছিল। আমি গত রাত্রে সেই জানলা দিয়ে আসা বল আর কাগজটার কথা খুলে বললাম। কাগজে যা লেখা ছিল তোমার স্পষ্ট মনে আছে? এই নাও, এখানে লিখে দাও। উনি নোটবুক খুলে এগিয়ে দিলেন। আমি কাগজের লেখাগুলো টুকলির মতো হুবহু টুকে দিলাম। সেটা দেখে স্যার কিছুক্ষণ হাত পাকিয়ে মনে মনে কি সব অঙ্ক কষলেন।
তারপর কলিং বেলে চাপ দিলেন। মদনমোহন দরজায় এসে দাঁড়ালো। প্রগতকে খাবার টেবিলে নিয়ে যাও, ওর দুপুরে লাঞ্চ হয়নি। সরি প্রগত, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, তাই একসাথে খাওয়া পসিবল নয়। তুমি আমার বাড়িতেই আজ দুপুরের খাওয়াটা সেরে ফেলো। আর না না স্যার, ওসবের দরকার নেই, আমি একটা হোটেল দেখে। তার আগেই তুমি জ্ঞান হারাবে। সকালে তুমি অল্প খেয়ে বেরিয়েছিলে, তাই তোমার দৃষ্টি ও মন অস্থির। ট্রেনে এতটা পথ আস্তে আস্তে তোমার দেহে মজুদ সমস্ত কার্বোহাইড্রেট খরচা হয়ে গিয়েছে। এখন যেটা খরচা হবে সেটা হলো ফ্যাট। কিন্তু এখান থেকে বেরিয়ে ভালো হোটেল খুঁজতে গেলে তোমার ফ্যাটও বার্ন হয়ে যাবে। তারপর যেটা খরচা হবে সেটা হলো অ্যামিনো অ্যাসিড। ফলত তোমার শরীরে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হবে আর রাস্তাতেই চিৎপটাং। বুঝলে? স্যারের এক কথাই 10 কথা। অগত্যা মদনমোহনের সাথে লাঞ্চ টেবিলে যেতে হলো আমায়। আসবার সময় মদনমোহনকে উনি বললেন, অর্ণব আর মিলিকে আমার ঘরে আসতে বলো। গরম গরম পোলাও সাথে মাটন কষা প্রায় 1 প্লেট সাঁটালাম। মদনমোহন প্লেটটা পুনরায় ভরিয়ে দিল। সত্যি বলতে যা খিদে পেয়েছিল, পরবর্তী প্লেটটাও প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেলাম। ফিরে দেখলাম এক লম্বা চওড়া ভদ্রলোক ও এক অপূর্ব সুন্দরী যুবতী নারী নামছে নিচে। বুঝলাম এরা স্যারের ছেলে ও হবু বৌমা অর্ণব ও মিলি। মিলিকে দেখে কেন জানি না ভীষণ চেনা চেনা মনে হলো। অর্ণব আমার কাছে এসে বলল, কি প্রগত, খাওয়া ঠিকঠাক হচ্ছে তো? মদন কাকা, ওর পাতে আর একটু পোলাও দাও। না না, ঠিক আছে, আর খেতে পারবো না। অনেকটাই খাদ্যনালীতে ট্রান্সফার হয়ে গেছে ইতিমধ্যে। ও, আমার তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম অর্ণব চক্রবর্তী, তোমার স্যারের ওয়ান অ্যান্ড অনলি সান। আর ও হলো মিলি, আমার হবু স্ত্রী। মিলি নমস্কার করল। মিলিকে আমি দেখেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারলাম না। আমার মনের ভাব বুঝে মিলি বলল, কি ভাবছো প্রগতদা? চিনতে পারছো না আমায়? মনে পড়ে গেল মিলি বৈশাখীর কলেজ ফ্রেন্ড। আমাদের বিয়েতেও এসেছিল। হ্যাঁ, তুমি তো বৈশাখীর বন্ধু ছিলে, তাই না? যাক, চিনতে পারলে তাহলে। উফ, সত্যি ওয়ার্ল্ড ইজ সো স্মল। তোমার মিসেস কেমন আছে? প্রেগনেন্ট। হো, কংগ্রাচুলেশন। আমাকে তো কিছু জানাইনি। অবশ্য আমাদের এখন সেরকম কথাও হয় না। এই 6 মাস হলো। ও তাই? প্রগতদা, এই সময় কিন্তু মেয়েদের পাশে থাকতে হয়। এরকম উড়নচণ্ডীর মতো তোমার উড়ে বেড়ানো এখন একদম ঠিক নয়। কি করব, পেটের দায়। আচ্ছা শোনো, আমি একটা কথা বলতে নিচে এলাম প্রগত। বাবা ঠিক করেছে রানী লীলাবতীর কেস আমরা নেব, এবং আমরা আজই নারাজহোল যাব। আজ সন্ধে হবে তো একটু পরে। তা দেখি, মেদিনীপুরের লাস্ট ট্রেন আছে 6:10। এখন 5টা। তোমার খাওয়া শেষ হলেই আমরা শিয়ালদাহ চলে যাব। বাবা ফোন করে 4টে টিকিটের ব্যবস্থা করে ফেলেছে। নারাজ হলেও খবর পাঠিয়ে দিয়েছে আমরা আজ রাতেই রাজবাড়ি ঢুকছি। কাল সকালে বেরোলে ঠিক হতো না? না, হতো না। আসলে বাবার অনুমান হয়তো আজ রাতেই সেখানে একটা অঘটন ঘটবে, তাই বাবা কোনো রিস্ক নিতে চাইছেন না। অঘটন? অঘটন মানে? তুমি রানীর চিঠিটা পড়েছিলে না। তাহলে তুমি বুঝবে না। মূর্তির থেকেও অনেক বড় বিপদ এখন রানীর মস্তকে। যাই হোক, খেয়ে নাও, আমরাও গুছিয়ে টুছিয়ে নিই। কে জানে, হয়তো ওখানে দিন কয়েক থাকতেও হতে পারে। অর্ণব আর মিলি উপরে চলে গেল। ভাবনায় ইতি টেনে আমিও প্লেট পরিষ্কার করায় ব্রতী হলাম। শিয়ালদা থেকে 6:10 ট্রেন ছাড়ল। গার্ড হুইসেল দেবার সাথে সাথে ট্রেনের ছুঁকছুক শব্দে শরীরে ঝিম ধরে যায়। স্লিপার ক্লাস কম্পার্টমেন্টে টিকিট কেটেছে সুদীপ স্যার। সামনাসামনি করেই বসেছি আমরা 4 জন। ট্রেনে তেমন ভিড় নেই। আমরা যখন হাওড়া ক্রস করলাম, তখন স্যার আমাকে ঝাঁকিয়ে তুললেন। প্রগত, এই প্রগত, ঘুমোচ্ছে নাকি? ওঠো ওঠো ওঠো। সচেতন হয়ে উঠে বসলাম। কেন আমরা এত তাড়াহুড়ো করে নারাজল যাচ্ছি জানো? দুপাশে মাথা নাড়লাম।
তুমি রানীর এই চিঠিটা এবার পড়ো। ট্রেনের অল্প আলো আর প্রবল ঝাঁকুনিতে প্রথমটায় কিছু চোখে ঠেকল না। চশমাটা পকেট থেকে বের করে চোখে লাগালাম, পড়লাম চিঠিটা। একটা একটা শব্দ পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। চিঠিতে লেখা আছে, মাননীয় হরকদণ্ডক মহাশয়, আমার প্রেরিত দূতের মুখে এতক্ষণে আপনি নিশ্চয়ই শুনেছেন আমার বাড়িতে একটি চুরি ঘটে গিয়েছে, কিন্তু তাতে আমি এতটুকুও চিন্তিত নই। বিশ্বাস করুন, আপনাকে আমার ডাকবার একমাত্র কারণ আমার প্রাণ রক্ষার তাগিদ। শুনলে হয়তো অবাক হবেন, ইতিমধ্যে 3 বার আমাকে খুনের চেষ্টা করা হয়েছে। প্রথমবারের কথা বলি, মাস 2 আগের ঘটনা। রাত্রে আমি একা শুয়ে রয়েছি। আমার স্বামী গিয়েছেন তার নিজের বাড়ি বর্ধমানে। দরজাতে আমি কোনোদিনই খিল লাগিয়ে ঘুমাই না, ভেজানোই থাকে। রাত্রে 2টো বাজে। সেদিন ঘুম আসছিল না। বিছানায় শুয়ে উসপাস করছিলাম। এমন সময় দেখলাম দরজার বাইরে মশালের আলোয় একটা মানুষের ছায়া পড়েছে। অবাক হয়ে দেখলাম ছায়াটি অস্বাভাবিকভাবে অস্থির হয়ে চলাফেরা করছে। মনে হলো একবার ডাকি, কিন্তু সে শেষ পর্যন্ত কি করে দেখবার জন্য চুপ করে তাকিয়ে রইলাম। মিনিট 10 পর সেই ছায়াটি দরজার একেবারে গোড়ায় চলে এলো। তারপরেই দরজাটা অল্প একটু খুলে গেল। আমি স্পষ্ট দেখলাম একটা সরু কি জিনিস দরজার ফাঁক দিয়ে আমার দিকে তাক করা হচ্ছে। বেশি সময় লাগে না, মুহূর্তে ছায়াময় লোকটা সেই জিনিসটা দরজা থেকে আমাকে লক্ষ্য করে ছুড়ে দিল। ভাগ্যিস জেগেছিলাম, বিছানায় কাত হয়ে জিনিসটাকে তাই এড়াতে পেরেছিলাম। জিনিসটা কি ছিল জানেন? একটা ছুরি, খুব ছোট্ট। ভাগ্যের গুণে আমাকে এখনো লাঠি নিতে হয়নি। বিছানা থেকে নেমেই লোকটার উদ্দেশ্যে দৌড়ালাম। লোকটা অন্ধকারে হুড়মুড় করে দৌড়ে পালিয়ে গেল। ফিরে এসে দেখি দরজায় গোড়ায় পড়ে আছে একটা সোনার আংটি। ঘরে এসে হ্যারিকেন আলোতে আংটিটা দেখে চমকে উঠলাম। আংটিটা আমার স্বামীর। আমার স্বর্গীয় পিতৃদেব বিয়ের সময় ওনাকে এটি উপহার দিয়েছিল। 2 দিন পর উনি ঘাটাল থেকে ফিরলে বিষয়টা তুললাম। উনি এড়িয়ে গেলেন। ও আংটি আমি পড়ে যাইনি, ওটা ঘরেই ছিল। তোমার বেখেয়ালিতে ওটা কখন পড়ে দরজার কাছে চলে গিয়েছে। আর 1 মিনিট, তুমি কি বলতে চাইছো? আমি রাত্রে গোপনে এসে তোমায় খুন করতে চেয়েছিলাম? তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমাকে এত বড় অপবাদ দিচ্ছ? তারপর কথা কাটাকাটি, কিছুদিন মনোমালিন্য। তারপর একদিন উনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন আমার সাথে এক ঘরে থাকবেন না। দ্বিতীয়বার অ্যাটাক হয়েছিল সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। বর্ধমান ও মেদিনীপুরে আমাদের বেশ কিছু জমি জমা আছে। আমার জামাতা আলোক কুমার সেসব দেখাশোনা করেন। আমি সেখানে কালে ভদ্রে যাই। সেদিনও তেমন জমি দেখতে গিয়েছি। ফেরার পথে লঙ্কাগড় বাজার থেকে গাড়িটা সবে মোড় ঘুরছে, এমন সময় দেখলাম সামনে একটা 8 চাকা লরি আমার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসছে। আমি ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললাম, কিন্তু সে ঘোরালো না, সোজা চলল। মনে হলো যেন সে আমার কথা শুনেও এড়িয়ে যাচ্ছে। লরির একদম কাছাকাছি যখন চলে এসেছি, তখন দেখলাম ড্রাইভার গাড়ির দরজা খুলে হঠাৎ বাইরে ঝাঁপ দিল। আমি তখন গাড়িতে একা, লরির থেকে 2 হাত দূরত্বে গাড়ি। আমার স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ ছিল। আমি স্টিয়ারিং পেছন থেকে হাত বাড়িয়েই ঘুরিয়ে দিলাম। লরিতে না লেগে গাড়ি বাঁ দিক নিয়ে একটা কাছে ধাক্কা খেল। চোট পেয়েছিলাম,
নিজেকে সামলাতে অনেক সময়ও লেগেছিল। গাড়ি থেকে নেমে দেখলাম লরিটা হাওয়া হয়ে গেছে, এমনকি আমার ড্রাইভারও নেই। ড্রাইভারের তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। পুলিশের রিপোর্ট লিখিয়েছিলাম, কিন্তু ফল হয়নি। আর লাস্ট অ্যাটাকটা হয়েছিল গতকাল রাত্রে। তখন 12টা, বসে একটু বই পড়ছিলাম। হঠাৎ কোথায় কাঁচ ভাঙার শব্দ হলো। বুঝলাম শব্দটা হয়েছে পাশের ঘর থেকে, মানে যে ঘরে প্রগত ছিল। আমি ব্যাপার কি জানতে প্রগতের ঘরের দিকে গেলাম। দেখলাম ওর ঘরের আলো নেভানো। দরজার দিকে সবে হাত বাড়িয়েছি, এমন সময় একটা বলিষ্ঠ হাত আমার মুখ চেপে ধরল। সে আমার কাঁধের কাছে একটা ইঞ্জেকশন মারতে চাইছিল বোধহয়। হয়তো তাতে বিষও ছিল, কিন্তু সে কার্যসিদ্ধি করতে পারেনি। আমি রাজবংশের সন্তান। যুদ্ধ ও সংগ্রাম বইছে আমার রক্তে। ছেলেবেলায় বাবার হাত ধরে কুস্তি, তলোয়ারবাজি, লাঠি খেলা প্রচুর শিখেছিলাম। তার হাত দুটো টেনে মারলাম তাকে এক উল্টো আছাড়। বুড়ির গায়ে এত জোর হবে সে হয়তো আশা করতে পারেনি। সে যখন কাতরাচ্ছে তখন দেখলাম লোকটার মুখ একটা শাল দিয়ে ঢাকা রয়েছে। চমকে উঠলাম। শালটা গত 5 বছর ধরে আমি দেখেছি। সেটা ম্যানেজার শিবপ্রসাদ বাবু প্রতি সন্ধ্যায় গায়ে জড়ান। আমি তার মুখ দেখতে যাচ্ছিলাম, তখনই বাইরের মশালটা কে যেন নিভিয়ে দিল। অন্ধকারে সেও ভ্যানিশ। এখানে আর একটা কথা বলি, আমার জামাতা আলোক কুমার, সেও কিন্তু বিশ্বাসের পাত্র নয়। দ্বিতীয়বার খুনের চেষ্টার সময় আমি সেই যে মেদিনীপুর ও বর্ধমানের জমি দেখতে গেছিলাম, সেখানে তহবিলের খাতা ঘেঁটে দেখেছি সে 1 বছরের হিসাবের খাতায় প্রায় 30,000 টাকার গলদ ঘটিয়েছে। তাকে ধরতে সে টাকার কোনো স্পষ্ট হিসাব দেখাতে পারেননি। তাই আমার মনে হয় এই ঘটনায় সেও সামিল থাকতে পারে। সব মিলিয়ে বর্তমানে আমার অবস্থা বড়ই করুণ। মা দুর্গা 3 বার আমাকে রক্ষা করেছেন, 4র্থবার সহায় থাকবেন কিনা কে জানেন। তাই আমার বিনীত অনুরোধ, আপনি একবার নারাজল আসুন। যদি আমার প্রাণ রক্ষা আপনি করতে পারেন, তাহলে আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। রানী নয়, একজন বৃদ্ধার অসহায় অবস্থার কথা ভেবে আপনি নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবেন। আপনার উত্তর প্রগতকে জানাবেন। ইতি ধন্যবাদে লীলাবতী খান। বুঝতে পারিনি কপালটা কখন ঘেমে উঠেছে। রুমাল বার করে ঘাম মুছলাম। ও বাড়িতে এত কিছু ঘটে গিয়েছে আর আমি কিছুই জানতে পারলাম না। তাই তো স্বাভাবিক প্রগত। রানীর হাতের লেখাটা ভালো করে দেখো। প্রতিটা শব্দের শেষে মাত্রা অনেকটা করে টানা হয়েছে। হ্রস্ব বা দীর্ঘ এর লেজগুলো পর্যাপ্ত পরিমাণে টানা। লাইন ব্রেক করার জন্য প্রতিটা লাইনের অন্তে সঠিক জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়েছে। এর থেকে রানীর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারছো? না। সাইকোলজিটা ছেড়ে দিয়ে ভালোই করেছিলে। ও ফিরলে তোমার এমনি কিছু হতো না। এই মাত্রা, হর্ষ, দীর্ঘ আর জ্যোতিচিহ্নের অর্থ হলো রানী অত্যন্ত শৌখিন আর মার্জিত মনের মানুষ। আর সাবধানী তো বটেই। আর শৌখিন মানুষদের অধিকাংশরাই খুব প্রোটেক্টিভ আর চাপা স্বভাবের হয়। তাই তোমার কাছে উনি কোনো সাড়া করেননি। হ্যাঁ, রানীমা একটু চাপা স্বভাবের, এটা আমি লক্ষ্য করেছিলাম। তবে হাতের লেখা দেখে মানুষের বৈশিষ্ট্য নির্ণয় করা, সত্যি প্রণাম আপনাকে স্যার। পাটা অন্তত ছুঁয়ে প্রণাম করো। ও কি কলির নিয়ম, মুখেই প্রণাম বলেই দায় সার। হ্যাঁ, চটপট প্রণাম করে নিলাম। স্যার, একটা কথা আমি বুঝতে পারছি না। রানীমার স্বামী, ম্যানেজার বা জামাত, ওনাকে খুন করতে চাইবেন কেন? হতে পারে সম্পত্তিগত কোনো কারণে। হয়তো উনি উইল করে সম্পত্তি থেকে আসল ভাগিদারদের সরিয়ে কোনো টিভিশনকে মালিকানা দিয়েছেন। আবার অভ্যন্তরীণ কোনো স্ক্যান্ডেল হওয়াও কিন্তু বিচিত্র নয়। বুঝতে পারছি না, বিষয়টা আমাকে রূঢ়ভাবে ব্যথিত করছে, বুঝলে।
গিয়ে রানীর উইলগুলো একবার ভালো করে দেখতে হবে। যাকে সে কথা এখন থাক, যাত্রাই হলো আসল সুখ, গন্তব্য নিছক নিমিত্ত মাত্র। পুরোপুরি এনজয় করতে পারলাম না। চিঠির লেখাগুলো মস্তিষ্কে এমন পরিব্যাপ্ত হয়ে বসেছে যে গ্রে ম্যাটার আমাকে কিছুতেই শান্ত থাকতে দিচ্ছে না। চিঠিতে রানীমা লিখেছেন, কাল রাত্রে আমার ঘরের সামনে দাঁড়িয়ে ওনাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। তার মানে আমি যখন বল আর কাগজের আজগুবি লেখাটা নিয়ে ব্যস্ত, তখন বাইরে এসব কাণ্ড চলছিল। কিন্তু আমি কোনো আওয়াজ পেলাম না কেন? নিজের ঘরে ছিলাম বলে? তার অর্থ কাগজের লেখাটা, ওই বলটা একটা সুনির্দিষ্ট ছকে আঁকা প্ল্যান, যাতে আমি কাগজের লেখাটা নিয়ে ডুবে থাকি, দরজার বাইরে তখন শব্দ হলেও সেটাকে উপেক্ষা করে যাই। তাই হবে নিশ্চয়ই, না হলে ওই লেখার তো আর কোনো মানে বার হচ্ছে না। হাইড্রোজেন, আয়োডিন, নিকেল, এইসব গ্যাসের নাম আমাকে জানিয়ে কার কি হবে? রানীমার কথাটা ভেবে কিঞ্চিত দুঃখ হলো। অত বড় একজন মানুষ, অত নাম, পরিচয়, অগাধ সম্পত্তি, তার কিনা শেষে প্রাণের শত্রু তার নিজের লোকেরাই। ম্যানেজার বেটা শেয়ানা মতলবী লোক, সেটা আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। সে নিজের স্বার্থ দেখতেই পারে। আর কথায় তো আছে, জন জামাই ভাগনা কেউ হয় না আপনা। সুতরাং অলোক কুমারের দিকটাও একটু ভেবে দেখতে হয়। কিন্তু তা বলে নিজের স্বামী, এটা হতে পারে না। মণিবিহারী বাবুর আংটি হয়তো বেখেয়ালে দরজার পাশেই পড়ে গিয়েছিল। রানীমা মিথ্যেই সন্দেহ করছেন। ট্রেনটা যখন পাঁশকুড়া দিয়ে বেরিয়ে গেল তখন রাত 8টা। মেদিনীপুর স্টেশনে যখন নামলাম তখন রাত্রি 10টা। প্ল্যাটফর্মে 3-4 জন লোক ঘোরাফেরা করছিল মাত্র। চিঠিটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি আমাদের মধ্যে। স্টেশন থেকে বেরিয়ে অন্ধকার আর রাত্রির সুগভীর নির্জনতা ছাড়া আর কিছুই চোখে ঠেকল না। মেদিনীপুরে তো এসব পড়লাম, কিন্তু নারাজল এবার যাওয়া যাবে কি করে? এই জন্যই বলেছিলাম রাত্রিটা থাক, সকালে বেরোনো যাবে। সুদীপ স্যার হাত দুটোকে ধনুকের মতো ভেঙে একটা আর্জ করে বললেন, দেখোই না কোন সারথি এক্ষুনি রথ এনে হাজির হয়। সত্যি সত্যি মিনিট খানেক পর নিস্তব্ধতার শৈবাল প্রাচীর ভেঙে বিশাল শব্দ করে একটা ফোর্ড গাড়ি এসে দাঁড়ালো। দেখলাম গাড়ি থেকে নামলো নীলকান্ত, রানীমার নতুন ড্রাইভার। সে আমাদের কাছে এসে বলল, ও সেই কখন থেকে অন্ধকারে মশার কামড় খেয়ে আপনাদের লিগে অপেক্ষা করতেছি। আপনারা এতক্ষণ ছিলেন কই? হ্যাঁ, বেশি রাত্রিরে এসব জায়গা দিয়ে গাড়ি চালানো ভালো না, চারিদিকে সব চোর ভরি যায়। আমি তো রানীকে ফোন করে বলেছিলাম আমরা 6:10 ট্রেনে উঠব। সময় হিসেব করলে আমাদের এখানে অবতরণের সময় দাঁড়ায় 10টায়। তুমি আগে ভাগে এসেছো কেন? একে বাবু, আমাদের এখানে অত রেতে গাড়ি তো দূর, মানুষই ঘর থেকে বের হয় না। আরে ও বলছি না, এই জায়গাটা রাত্রে একবারে চোর ভরি যায়, তাই যত সম্ভব আমি আগে চলে এসেছি। এখন মা মঙ্গলচণ্ডীর নামে ভালোই ভালোই ফিরতে পারলে হয়। ও অন্ধকারে কত জনম আগে যে গাড়ি চালিয়েছিলুম তার ঠিক নেই। আসেন আসেন, ও কথা বললে আরো রাত বাড়বে। আমরা গাড়িতে উঠলাম। গাড়ি স্টার্ট দিল। মিনিট 40-এর মধ্যেই আমরা উপনীত হলাম দুবরাজপুরে। পড়ল কৃষ্ণমোহন বংশীধারীর চিরশত্রুর নামে নামায়িত কংসাবতী নদী। না, নদী ঠিক নয়, নদীর একটা শাখা পার। আকাশের ক্ষয়িত আবছায়া চন্দ্রমা নদীর জলে পড়ে ঠিক ঠিক করছে। জলের উত্থান পতন জীবনের অপরিবর্তনীয় নিরাকার ছন্দের মতোই ওঠানামা করছে। পারে জেগে থাকা উদ্ভিদ, বিরাট বৃক্ষ সমূহ যেন মহাদেবের নির্লিপ্ত সমাধির মতোই নিশ্চুপ। মাধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে
আমাদের গাড়িটা বাতাস কেটে অসম্ভব গতিতে এগিয়ে চলল। মাথার উপর জেগে রয়েছে একটা দুটো তারা। 10 মিনিটের মধ্যেই আমরা এসে পড়লাম লঙ্কাগড় বাজারে। সকালের জনমুখর সে বাজার কেউ দেখলে বিশ্বাস করবে না, রাত্রি সেখানা ভূতের আস্তানার মতোই নীরব। বাজার পেরোতেই সার সার ধান জমির মেলা শুরু। আরও কিছুটা যেতে ডান হাতে পড়ল সাদা ধবধবে ষষ্ঠ শিবালয়, বিরাট রংমহল, রাসমঞ্চ এবং সবশেষে সেই বিখ্যাত হাওয়া মহল। হাওয়া মহল থেকে বাঁদিকের গলিতে ঢুকে গাড়ি থামল। এই সেই ইতিহাস খ্যাত নারাজোল রাজবাড়ি। মেন গেটের সামনে লণ্ঠন হাতে দাঁড়িয়েছিল ম্যানেজার শিবপ্রসাদ মিত্র। গাড়ির কাছে এগিয়ে এসে বলল, আমি তো ভাবলাম আজ আপনারা রাতে আর আসবেন না, সে কখন থেকে লণ্ঠন হাতে এদিক ওদিক ঘোরাঘুরি করছি। বুঝলাম ব্যাটার রাত্রি জাগরণের জন্য আমাদের উপর ভালোই রাগ হয়েছে। আপনাদের মধ্যে হরদণ্ডকে নমস্কার, আমি সেই অধম। তবে আমার নাম হরদণ্ড নয়, হরকদণ্ডক। এটা আমার ছদ্মনাম। ওই হলো। সেই ভাগ্যিস আপনি মেরুদণ্ড বলেননি। ম্যানেজারের মুখে কিন্তু হাসি বা আনন্দের কোনো অভিব্যক্তি ফুটল না। সে আরো গম্ভীর হয়ে বলল, অনেকটাই রাত হয়েছে, আসুন ভেতরে আসুন, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, সকালে সবার সাথে আলাপ হবে। আসুন নীলকান্ত, গাড়িটা গ্যারেজ করে এসো, তোমারও খাবার বাড়া হচ্ছে। ম্যানেজারের পিছু পিছু চললাম আমরা। ভিতরে ঢুকে সরস্বতী দালান, দুর্গা মন্দির, নাট মন্দির, শিব মন্দির এইসব দেখে মিলি আর অর্ণব থেকে থেকে বিস্মিত হচ্ছিল। রাতের অন্ধকারে তো ভালো করে কিছু দেখাই যাচ্ছে না, দিনের আলোয় ভালো করে দেখবে। আই এম শিওর তোমাদের আইস ফোরহেডে উঠবেই। এইসব মন্দিরের প্যানেলগুলো এত সুন্দর, কাল সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। একবার এই জায়গা তোমাদের পেয়ে বসলে 100% আর শহরে ফিরে যেতে চাইবে না তোমরা। আগেই বলেছি ম্যানেজার বেটা বুনো ওল। একটু কেশে সে বলল, হরি হ্যাঁ মাধব, বলছি সবার তো আর গিরে বসার মানসিকতা থাকে না। সবাই তো কাজের মাহাত্ম্যও বোঝে না, বিশেষ করে পড়াশোনার গভীরতা কজন জহুরি বা বোঝে। আমি কি আপনাকে কিছু বলেছি প্রগতবাবু? গায়ে পড়ে ট্যাকস ট্যাকস কথা যাচ্ছেন যে। আমি তো আপনার নাম নিয়ে কিছু বলিনি, আমার কথা তো হাওয়ার উদ্দেশ্যে ছিল। সর্বনাশ, 11:20। চলুন, এবার তো পেটে পিত্তি পড়া জোগাড় হয়েছে দেখছি। আমরা বাড়িতে প্রবেশ করলাম। সত্যি সত্যি সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছিল। অন্ধকার মাখা বাড়িটা এত থমথমে লাগছিল যেন এই মুহূর্তে বাড়ির সদস্যরা ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। টেবিলে খাবার নিয়ে বৃদ্ধ বৃন্দাবন বসেছিল। জামা কাপড় না ছেড়ে ব্যাগপত্র বারান্দায় রেখে একেবারে নৈশাহারেই বসে গেলাম। কিছুক্ষণ পরে নীলকান্ত এসে যোগ দিল। আহার অন্তে আমরা চলে গেলাম নিজের ঘরে। সুদীপ স্যার নিলেন দোতলায় আমার পাশের ঘরটা। নীলি অর্ণব নিল ডান দিকে রানিমার মেজ মেয়ে দিব্যাঙ্গনার পাশের ঘরটা। জামা কাপড় ছেড়ে সরাসরি বিছানায় নিজেকে বিস্তৃত করে দিলাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই চলে গেলাম স্যারের ঘরে। খোলা দরজা দিয়ে ঢুকে দেখলাম স্যার বিছানার উপর বসে, হাতে জ্বলন্ত লণ্ঠন। লণ্ঠনের ক্ষীণ হয়ে আসা শিখাটার দিকে এক ঠায়ে নিষ্পলক দৃষ্টে চেয়ে আছেন উনি। সাত সকালে এইসব কি করছেন? ফোকাস প্র্যাকটিস, কারণ ওটা আজীবন শেখার বিষয়। ধৈর্য তো আর কলেজ সেমিস্টারে 3টে বছরের বিষয় নয়, এটা হলো প্র্যাকটিস আর ডিটারমিনেশনের কম্বো। সবুজ গাছের পাতা দেখে আমিও যদি সবার মতো একটা সতেজ গাছের চিহ্ন বলে সেটাকে ধরে নিই, দেন আমি ওই সোকল্ড হিউম্যান ক্যাটাগরিতে পড়ে গেলাম। যাগে, এসব কথা ছাড়ো, এখন বসো। আচ্ছা, এই বাড়িতে সকালে কি চা কফি দেওয়ার নিয়ম নেই? হ্যাঁ, বৃন্দাবন তো রোজ সকালে। তাই তো, আজ তো সে চা নিয়ে আমার ঘরেও এলো না। ঘুমাচ্ছে বোধ হয়।
কাল আমরা অনেকক্ষণ তার নিদ্রা হরণ করেছি। কিছুক্ষণ কাটল নিস্তব্ধে। হঠাৎ স্যার লণ্ঠনটা রেখে বললেন, একটা শব্দ আসছে না? কেউ যেন দরজায় করাঘাত করছে। কই, আমি তো শুনতে। কথাটা শেষ হলো না, তার আগেই ম্যানেজার হুড়মুড় করে ঘরে ঢুকে বলল, সর্বনাশ হয়ে গিয়েছে, রানীমা ঘরে নেই। নেই? নেই মানে? রোজ ভোরে রানীমা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোর ঘরে যান। আজ সে নিয়মের ব্যতিক্রম হয়েছে। আমি ভাবলাম ওনার শরীর খারাপ, তাছাড়া জয় দুর্গা মূর্তি চুরি গিয়েছে, সেই দুঃখে হয়তো উনি আজ পুজোয় বসবেন না। কিন্তু এতক্ষণ দরজা বন্ধ করে রেখেছেন, আমার কেমন একটা সন্দেহ হলো। আমি দরজায় টোকা দিলাম, ভিতর থেকে অনেকক্ষণ যারা এলো না। আরো কয়েকবার দরজায় টোকার পর আমি দরজা ভেঙে সোজা ঘরে ঢুকলাম। দেখি উনি নেই, বাথরুমে থাকতে পারেন ভেবেছিলাম, কিন্তু সেটাও খালি। ওনার ছেলে মেয়েদের সব খবর দিয়েছেন? না, আপনার ঘরটা খোলা আছে দেখে আপনার ঘরেই ঢুকলাম। চলুন তো দেখি। আমরা রানীমার ঘরে ছুটে গেলাম। সত্যি সত্যি ঘরটা খালি। বিছানা টান টান করে পাতা। টেবিলে ওনার চশমাটা নেই। সোফার উপরে একটা গীতবিতান আর একটা গীতা রাখা। এছাড়া দেওয়ালে আঁটা শোকেশ, দুটো ঝোলানো বন্দুক, ফটো, সবই ঠিকঠাক। স্যার ঘুরে ঘুরে ঘরটা দেখলেন, তারপর লোহার দরজাটা ভালো করে পরীক্ষা করে দেখলেন। সবই তো ঠিকঠাক আছে। ছিটকিনিটাও ভাঙা, মানে ঘরের ভিতর দিক থেকেই দরজাটা বন্ধ ছিল। আপনার পদাঘাতেই ওটা ভেঙেছে। জানলার গ্রিলগুলো আস্ত আছে। তার মানে কোথা থেকে উনি বের হলেন সেটা এখনো ক্লিয়ার নয়। একটা পথ আছে হরকদণ্ডক বাবু। বাথরুমের শেষে একটা গোপন ছোট দরজা আছে। সেই দরজাটা খুললে একটা ছোট বাঁকানো সিঁড়ি পড়ে। ওটা দিয়ে নেমে পিছন থেকে পালানো যায়। জরুরি অবস্থায় পালানোর জন্য ওটা বানানো হয়েছিল। আমরা বাথরুমে গেলাম। সেখানে শেষ প্রান্তের দেওয়ালের ঠিক নিচের দিকে হাঁটু সমান একটা দরজা আছে। মাথা ভাঁজ করে কুঁজো হয়ে ঢুকলাম দরজা দিয়ে। বাঁকানো লোহার সিঁড়ি বেয়ে নিচে নামলাম। পাশে কালো জলের একটা পুকুর। পুরো এলাকাটায় জঙ্গল, আগাছা আর ঝোপঝাড়। ঝোপঝাড় ঠেলে আমরা এগিয়ে চললাম। কিছু দূর এগিয়ে একটা একচালা পলেস্তারার বাড়ি পড়ল। বাড়িটা চুন সুরকি খসে বেহাল অবস্থা। তার ভেতরে আমরা ঢুকলাম। বাড়ির সামনের দরজা থেকে যে সরু পথ শুরু হয়েছে তা গিয়ে মিশেছে বড় রাস্তায়। ম্যানেজার বাবু, এভাবে খুঁজে লাভ নেই। আপনি বরং পুলিশে খবর দিন। বাড়ির সবাইকে জাগান আর ঘটনাটা বলুন। মেন গেট দিয়ে বাড়িতে ফিরে এলাম। ঘটনাটা শুনে সবাই ব্যস্ত ও সাময়িক শোকগ্রস্ত হয়ে পড়ল। অর্ণব আর মিলেকে তুলে স্যার বললেন ঘটনাটা। 1 ঘন্টার মধ্যেই পুলিশ এলো। বড়বাবু খগেন তলাপাত্র 2 জন কনস্টেবলকে দিয়ে রানীর ঘর সার্চ করলেন। তারপর শুরু হলো জেরার পর্ব। একে একে জেরা সেরে উনি এলেন আমাদের ঘরে। আমি, স্যার, অর্ণব, মিলি একসাথেই বসেছিলাম। উনি একটা চেয়ার টেনে নিয়ে বললেন, সো মিস্টার প্রগত সমাদদার, আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল। হ্যাঁ, তাও আবার এই বাড়িতেই। আপনি কি মনে করছেন চুরির সাথে আমি রানীমাকেও কিডন্যাপ করেছি? আমার কথা ছাড়ুন, প্রমাণ বলবে শেষ কথা। হ্যাঁ, এখন সবাই বাইরে যান দেখি, একে একে ডাকবো। আসুন, এজাহার নিতে হবে। তার দরকার নেই। যা প্রশ্ন করার আমাদের একসাথেই করতে পারেন। আলাদা কোনো তথ্য আমরা কেউই জানি না। বেশ, তা প্রথমেই বলুন দেখি, আপনার এখানে আসবার কারণ? আশা করি ইতিপূর্বেই ম্যানেজারের পাকস্থলী ঘেঁটে আপনি সে কথা বার করে ফেলেছেন। তবু এটা দেখুন, বুঝতে পারবেন। রানীমার চিঠিটা উনি বড়বাবুর হাতে দিলেন। সেটা পড়ে বড়বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট। তা রানী তো এখন বেপাত্তা। আপনি কি এখনো এখানে পড়ে ইনভেস্টিগেশন করবেন? সার্টেনলি তাই।
উনি প্রাণ রক্ষার তাগিদে আমাকে অ্যাপয়েন্ট করেছিলেন। এখন সত্যি ওনার প্রাণ সংশয় ঘটেছে, তখন আমাকে যে ওনার ঢাল হয়ে দাঁড়াতেই হয়। কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের তদন্তে আপনি কোনো রকম হস্তক্ষেপ করবেন না প্লিজ। আমরা আমাদের কাজ যেন সুষ্ঠুভাবে করতে পারি। মনে রাখবেন, বাঘে ছুঁলে যা কত ঘা ভুলে গেলাম, 18 ঘা। হ্যাঁ 18 ঘা, আর পুলিশে ছুঁলে 36। সে নিয়ে চিন্তা নেই, আমি নিজের কাজ নিজের মতো করতেই ভালোবাসি। তাছাড়া আমার তদন্তের কোনো দরকার নেই। সকালে কি হয়েছিল আমি তা জানি। আপনি জানেন মানে? কি করে জানেন? অবজারভেশন। মানে? আপনার যদি অন্য কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাদের করতে পারেন। আপনি যখন আমাদের সাহায্য করবেন না, তাহলে আমি বা আপনাকে কেন সাহায্য করব? অলরাইট। কাল রাত্রে আপনারা এখানে কখন এসেছেন? নানা চলে এসেছি তখন 10:59। রাজবাড়ির সামনের গেটে যখন প্রবেশ করেছি তখন 11:10। সদরে যখন পা দিয়েছিলাম তখন 11:22। বারান্দায় পদধূলি রেখেছি 11:26। এতটা জিজ্ঞেস করিনি। বলে রাখলাম, কি জানি মানুষের কখন কি প্রয়োজন হয়। রাত্রে রানীমার সঙ্গে আপনাদের দেখা হয়েছিল? না, উনি তখন ঘুমিয়ে পড়েছিলেন। ইনফ্যাক্ট ম্যানেজার আর ড্রাইভার নীলকান্ত ছাড়া আমাদের এখনো কারোর সাথে দেখা হয়নি। না, আমি দেখেছিলাম রানীকে। উনি দোতলা রেলিংয়ে দাঁড়িয়ে অন্ধকারের মধ্যেই আমাদের দেখছিলেন। অন্ধকারে দাঁড়িয়েছিলেন? আপনাদের সাথে এসে আলাপ করলেন না কেন? সে আমি কি করে জানবো? ওনার হয়তো ইচ্ছা হয়নি তখন আলাপ করবার। আমিও যে আলাপ জমাতে যাইনি। আপনি সত্যি বলছেন? দিব্যি দেওয়া আমার ধাতে নেই, নাহলে আমি আপনারই দিব্যি দিতাম। ইয়ার কি হচ্ছে? আমি আর কি করার মানুষ নই। আজ সকালে ম্যানেজার আপনার ঘরে এসে প্রথম খবরটা দেয়, তাই তো? আমাদের নয়, আমার ঘরে এসেছিল। তখন প্রগত উপস্থিত ছিল আমার ঘরে। কি বলল? রানীমা ঘরে নেই? একদমই তাই। তারপর আপনারা কি করলেন? ম্যানেজার তার বয়ানে যা বলেছে আমরা তাই করেছিলাম। আমার আলাদা করে কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমার ছেলে বৌমা কিন্তু খবরটা পরে জেনেছে। আমরা বলতে তখন প্রগত আর আমি সেখানে ছিলাম। আচ্ছা, আজ সকালে এ বাড়িতে কোনো সন্দেহজনক কিছু লক্ষ্য করেছিলেন? আমরা সবাই মাথা নাড়লাম। বড়বাবু চেয়ার ছেড়ে উঠে বললেন, ঠিক আছে, আপাতত আর কোনো প্রশ্ন নেই আমার। তবে আপনাদের আমরা নজরে নজরে রাখবো, কেমন? বড়বাবু গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন। সাথে সাথে আমি স্যারকে চেপে ধরলাম। আপনি সকালের ঘটনা জানেন মানে? আপনি কি রানীমার ঘরে গিয়েছিলেন? না, তোমার সঙ্গেই আমি প্রথম ওই ঘরে ঢুকেছিলাম। তাহলে কি ঘটেছিল কিভাবে জানলে? কি ঘটেছিল সেটা আমি জানি না, তবে অনুমান, আর অনুমান থেকেই একটা থিওরি। দেখো, একটা মানুষ ভয়ঙ্কর রকম বিপদগ্রস্ত, এমনকি সে এতটাই আতঙ্কিত যে প্রাণের তাগিদে একজন বেসরকারি গোয়েন্দাকে অ্যাপয়েন্ট করতে হয়েছিল। তার উপর 3-3বার হামলা হয়েছে, তার বাড়ির মূর্তি চুরি হয়েছে এবং তার আপনজনেরাই তার প্রাণ নিতে চায়, এমনটা তার আশঙ্কা। এমতো অবস্থায় মানসিক অবস্থা কেমন হবে? নিশ্চয়ই সে প্রশান্তি মনে নির্লিপ্ত চিত্তে বসে থাকবে না। সেডিজম হবে, ডিপ্রেশন হবে। এর ফলস্বরূপ কি হবে? ফলস্বরূপ সে ঠিকঠাক খাওয়া দাওয়া করবে না, উদ্বিগ্নতায় তার চোখ ঢুকে যাবে। সে সব কাজ করবে কিন্তু এলোমেলো ভাবে, অর্ধেক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাস্ট কথাটা নোট করো। সব কাজ করবে এলোমেলো ভাবে। এখন আমি ধরেই নিলাম প্রাণের ভয়ে উনি পিছনের দরজা দিয়ে পালিয়ে উধাও হয়ে গিয়েছেন। এবার তুমি ওনার ঘরের অবস্থাটা চিন্তা করো। বিছানাটা টান টান করে গোছানো, সোফায় কাপড় পাতা, বইগুলো যত্ন করে রাখা, আর পায়ে স্লিপারটাও বিছানার নিচে গুছিয়ে রাখা। এগুলো কি এরকম একটা মানুষের মনের অবস্থাকে সমর্থন করছে? আমার উত্তর না, কখনোই নয়।
একজন প্রাণের ভয়ে পালিয়ে যাওয়া মানুষ পালানোর আগের মুহূর্তে কখনোই ঘর গুছিয়ে সব সাজিয়ে তারপর নিশ্চিন্ত মনে পালিয়ে যেতে পারে না। তাছাড়া তুমি ম্যানেজারের দিকটা ভাবো, সে দরজায় টোকা দিয়ে উত্তর পেল না, দরজা ভাঙল, সে ঘরে ঢুকে ব্যাপারটা আবিষ্কার করলো, তারপর রানীর ছেলেকে খবর না দিয়ে ওনার সবার আগে মনে পড়লো আমার কথা। এই গল্প বধিরকে শোনালেও হাসবে। যাই হোক, এখানে আমার মত রানী আদৌ কোথাও পালিয়ে যায়নি, ওনাকে কিডন্যাপ করা হয়েছে। আর সেটা আজ নয়, কাল মধ্যরাতে বা আমাদের শুয়ে পড়ার পরই। আর হয়তো ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে ঘরে সামান্য টোকা দিয়ে আমাদের কাছে এসে ম্যানেজার নাটক করেছে মাত্র। তাহলে ম্যানেজার মিথ্যে কথা বলছে, কিন্তু কেন? সেটা জানলে তো সব রহস্যের সমাধান হয়ে যেত। তবে রানীমা উধাও হয়ে আমাদের কাজটা আরো মুশকিল করে গেলেন, কারণ উনি থাকলে চিঠির কথাগুলো আরো বিস্তরে জানা যেত। এখন আমাদের নিজেদেরই সবকিছু খুঁজে বার করতে হবে। যাই হোক, যা হবে দেখা যাবে। এখন যাও তোমার ঘরে, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এসো, বাড়িটা একটু ঘুরে দেখবো। ঘরে চলে এলাম। ঘণ্টাখানেক পর যখন আমরা চারজনে সিঁড়ি দিয়ে নেমে একতলার বারান্দায় এলাম, দেখলাম ম্যানেজার উত্তেজিত হয়ে পায়চারি করছে। আমাদের দেখতে পেয়ে সে এগিয়ে এলো। আপনারা জল খাবার খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি অযথা ব্যস্ত হবেন না। ঘটনাটা ভেবে ভেবে আমি নিশ্চিন্ত হয়ে কিছুতেই বুঝতে পারছি না, রানীমা এমন হুট করে উধাও হয়ে গেলেন কেন? জানি ওনার সাথে কিছুদিন যাবৎ ভয়ঙ্কর কাণ্ড ঘটছিল, তা বলে উধাও হয়েছে এই ব্যাপারে আপনি নিশ্চিত? না মানে কোথাও উধাও করাও তো হয়ে থাকতে পারে। হ্যাঁ, মানে উধাও করা হয়েছে? কে করেছে? জলে নেমে কুমির শিকার করতে হলে শুধু কুমিরের চিন্তা করলেই চলবে না। জল অনেকের এলাকা, এই যেমন ধরুন সাপ, জলহস্তি, এমনকি বাঘেরও। আপনার কথাগুলো বড্ড উল্টো পাল্টা। আমি মানুষরাও বড় উল্টো পাল্টা। যাকগে, আমার কথা এখন থাক, আমরা বরং একটু বাড়িটা ঘুরে আসি। সমুদ্রে যদি একটা খড়কুটো পাওয়া যায় তাহলে মন্দ কি? বাড়ি দেখবেন? চলুন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গার নিজের মধ্যেই বিরাট এক ইতিহাস, দেখতে দেখতে সব বলবো। আমরা সোজা বেরিয়ে গেলাম রাজবাড়ির মেন গেটের বাইরে। সিংহ দরজার বাইরে এসে ম্যানেজার বলল, বাইরে থেকে এক এক করে দর্শন শুরু করা ভালো। এই নারাজলের ইতিহাস শুরু 16 শতকের প্রথমার্ধ থেকে। বর্ধমানের দেওয়ান শ্রী উদয় নারায়ণ ঘোষ একদিন শিকার করতে করতে এখানে এসে পড়েন, এই নারাজলে। নারাজল তখন প্রকৃতই জলা জঙ্গল, আশেপাশে অসভ্য কিছু আদিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে বাস করত। ঘন জঙ্গলে ঢুকে উদয় নারায়ণ পথ হারালেন। তখন দুপুর। উদয় নারায়ণ ক্লান্ত দেহে বসে আছেন একটা গাছের তলায়। হঠাৎ তিনি দেখলেন তার থেকে কিছু দূরে প্রজ্বলিত দুটির বহ্নি সম এক অলৌকিক আলো জ্বলে উঠছে। আলোর মাঝে একটা সাদা বক একটা বাজ পাখির সাথে লড়ছে। শুধু তাই নয়, বকটা বাজ পাখিকে অসম্ভবভাবে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে। সেই দিন রাত্রিবেলায় তিনি স্বপ্নে দেখলেন দেবী দুর্গা তাকে আদেশ দিচ্ছেন সেই অদ্ভুত আলোর জায়গাটায় উদয় নারায়ণ যেন ওনাকে প্রতিষ্ঠা করেন। পরের দিন ঠিক সেই জায়গায় গিয়ে উদয় নারায়ণ ঘোষ আবিষ্কার করলেন মাটিতে একটা অষ্টধাতুর জয় দুর্গা মূর্তি ও বিপুল ধনসম্পত্তি পড়ে রয়েছে। যে মূর্তিটা চুরি গিয়েছে সেটা কি ওই মূর্তিটাই? তাকে একটা কথা কি জানেন হরকদণ্ড বাবু? মূর্তিটা আগেও 3 বার চুরি গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে সেটা প্রতিবার চুরি যাওয়ার 5 দিনের মাথায় নিজে থেকেই মন্দিরে ফিরে আসে। এবারেও আসবে হয়তো, তবে রানীমা হুট করে। আচ্ছা, তারপরের কাহিনীটা বলে যান। তারপর এই ধনসম্পদ দিয়ে উদয় নারায়ণ নারাজলে ছোট একটা প্রাসাদ নির্মাণ করলেন, যেটা আজ ভগ্নস্তূপ আছে। সেটা ভেতরে চলুন দেখাবো। উদয় নারায়ণ বর্ধমান থেকে 50 ঘর বাসিন্দা ও কিছু আত্মীয় স্বজাতি এনে এখানে শুরু করেন জমিদারি। উদয় নারায়ণের পর জমিদারি পান ওনার বংশের এক সন্তান
প্রতাপ নারায়ণ ঘোষ, তারপর যোগেন্দ্র নারায়ণ ঘোষ, ভরত নারায়ণ ঘোষ এবং কার্তিক রাম ঘোষ। এই কার্তিক রামের সময় বাংলা শাসন করছেন আফগান শাসক সুলাইমান কারনানি। তার কাছে আর্জি জানিয়ে কার্তিক রাম রায় উপাধি পান। তখন থেকেই ঘোষেরা হয়ে যায় রায়, কার্তিক রাম রায়। কার্তিক রামের পর জমিদারি হাতে নেন জয়মণি রায়, তারপর শ্যাম সিং রায়, তারপর বলবন্ত রায়। 1996-এ যখন বাংলা সুবাদার বা নিজামেরা খান উপাধি ব্যবহার করছেন, তখন বলবন্ত রায়ও নিজাম কর্তৃক পেল খান উপাধি, অর্থাৎ রায় হয়ে গেল খান, যা বংশের ধারায় আজও বর্তমান। বলবন্ত খানের মৃত্যুর পর একের পর এক পদ পেল গুণবন্ত খান, মহেশ খান, যদুরাম, অভিরাম, মতিরাম, সীতারাম, আনন্দলাল ও মোহনলাল। গল্প শুনতে শুনতেই এসে পড়েছিলাম সরস্বতী দালানের কাছে। ম্যানেজার থেমে একটু নিঃশ্বাস নিয়ে বলল, সামনে যে ভাঙা মঞ্চের মতো জিনিসটা দেখছেন, এইটা হলো সরস্বতী দালান। না, তখন এখানে সরস্বতী পুজো হতো না, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো জমিদারদের আমলে। গোটা নারা জোল অংশগ্রহণ করত তাতে। ও, এখানে বলে রাখা ভালো, এই রাজবাড়ি কিন্তু দুটো গড়ে ভাগ করা, অন্তর্গড় আর বহির্গড়। এই গোটা নারা জলকে বেষ্টিত করে রয়েছে একটা 600 ফুট লম্বা আর 40 ফুট চওড়া পরিখা। কোনো এক জমিদার বাইরের শত্রুর থেকে নারা জলকে রক্ষা করতে পরিখাটা নির্মাণ করেছিলেন। আজকে সে প্রায় শ্যাওলা আর বনলতাতেই ঢেকে গিয়েছে, কিন্তু আগে এই পরিখায় প্রচুর কুমির থাকত, জলে শ্বেত পদ্ম ফুটে থাকত। আর এই যে এটা দেখছেন, এটা দুর্গা মন্দির। তবে জয় দুর্গা এখানে পূজিত হতেন না, সেটা ঠাকুর ভবনে আছে। এখানে দুর্গাপুজোর সময় কেবল পুজো হয়। আর এই যে এটা মৃত্যুঞ্জয় শিব মন্দির, রাজা নরেন্দ্রলাল খানের মা নিস্তারিণী দেবী এটা তৈরি করান। মন্দিরটা পুরোটাই টেরাকোটার। আমি মন্দিরের টেরাকোটার কাজ দেখে পূর্বেও বহুবার মুগ্ধ হয়েছি, আজও হচ্ছিলাম। অর্ণব মিলিত বিস্ফারিত নেত্রে সবকিছু দেখছিল। স্যারের মুখেও প্রশংসার ছাপ ফুটে উঠেছিল। বললেন, বাহ, টেরাকোটার এমন নকশা, এমন আঁক সত্যি খুব বিরল। পাকা শিল্পীদেরই কাজ বোঝা যাচ্ছে। রাজরাজাদের কাজ যেন তেন লোক দিয়ে কি আর করাবে। আমরা এখন এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, তার নাম কাঠারি মাঠ। ওই যে পিছনের বাড়িটা, ওতে জমিদারি থাকাকালীন কাছারির কাজ হতো। এখন শুধু পুরনো মালপত্র থাকে। আসুন ঠাকুর ভবনে যাওয়া যাক। বাঁ দিকের কাঁচা মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় ম্যানেজার বলতে থাকলো, এইবার আবার ইতিহাসে ফিরে যাই। মোহনলাল খানের সময় থেকে জমিদারির হাল ঘুরে যায়। তিনি সাহিত্য, শিল্পকলার অনেক উন্নতি ঘটিয়েছিলেন এই নারাজলে। আর তার আমলেই তৈরি হয় হাওয়া মহল, যেটা রাজবাড়ির বহির্গড়ে অবস্থিত। মোহনলালের মৃত্যুর পর জমিদার হন চুনিলাল খান। চুনিলালও জমিদারির অনেক উন্নতি ঘটিয়েছিলেন। তারপর আসেন মহেন্দ্রলাল খান। তিনি ছিলেন লোককবি, অনেক বই লিখেছিলেন বিভিন্ন ভাষায়, যেমন গোবিন্দ গীতিকা, শরৎ উৎসব, মধুর মিলন। 1887 সালে রানী ভিক্টোরিয়ার জুবিলি উৎসব হিসাবে ইংরেজ সরকার মহেন্দ্রলাল খানকে রাজা উপাধি দান করেন। এখন অবশ্য স্বাধীনতার পরে রাজরাজাদের শাসন নেই, তবু লীলাবতী খানকে ভালোবেসেই সবাই রানী মানে। এই অঞ্চলের জন্য উনি কম কিছু তো করেননি। হাসপাতাল থেকে স্কুল, কলেজ সব উনি নিজের খরচাতেই দেখভাল করেন। তাছাড়া প্রতি মাসে গণভোজন, কম্বল বিতরণ, দুস্থদের দান সামগ্রী এসব তো আছেই। ঠাকুর ভবনের লম্বা করিডোরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পড়েছিলাম মন্দির প্রাঙ্গণে। মাঝখানে নাট মন্দিরের দিকে হাত তুলে ম্যানেজার বলল, ওই দেখুন, ওই যে মঞ্চটা দেখছেন, ওটা হলো এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ। মঞ্চের উপরের ছাতনা সম্পূর্ণ বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। বাকি স্তম্ভ বা কাঠামোটা পুরোটা নিরেট লোহার।
আর এই যে সামনের মন্দিরটা, এইটা নবরত্ন গোবিন্দজি মন্দির। এই মন্দিরেই বর্তমান থাকেন জয় দুর্গা, আর এখান থেকেই চুরি যায় মূর্তিটা। আমরা পায়ে পায়ে গেলাম মন্দিরের সামনে। ছোট্ট দরজা, তার কার্নিশে কার্নিশে ব্রহ্মা, নারদ, মহিষী মর্দনের ফলক দেওয়া। দরজা পেরিয়েই ফুল মালা ঢাকা শূন্য একটা বেদি পড়ে রয়েছে। স্যার সেটার দিকে এগিয়ে যেতেই ম্যানেজার বাধা দিল। না না, আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। কেন? আপনি স্নান করেননি। তাছাড়া এই মন্দিরে ঢোকার অনেক বিধি আছে। সকালে স্নান করে গঙ্গা জল মাথায় ঠেকিয়ে খালি পেটেই মন্দিরে প্রবেশ করা যায়। আচ্ছা ঠিক আছে, অন্য একদিন ঢুকবো। সেই ভালো। এখানে পুজো দেওয়ারও অনেক বিধি। দুর্গা পুজোতে এখানে একাই মা পূজিত হন। প্রায় 25 কেজির। থাক, পুজোর বিধান শুনবো না, আপনি বরং বাকি জিনিসপত্রগুলো দেখান। ওই তো দেখুন, পাশেই আছে সীতারাম মন্দির। মন্দির থাক, আপনি প্রাসাদগুলো ঘুরিয়ে দেখান। তাহলে বাইরে আসুন। আমরা ঠাকুর ভবন থেকে বেরিয়ে চললাম অন্দরের দিকে। আমরা বর্তমানে যে প্রাসাদে রয়েছি সেটার কাছে এসে ম্যানেজার মুখ খুলল। এই প্রাসাদটার বয়স সব থেকে কম, তাই এটাই এখন আমাদের বাসের জায়গা। এখানে কোন প্রাসাদ কার আমলে তৈরি হয়েছিল তার হিসাব করা খুব মুশকিল এখন। তবে এই সব প্রাসাদ মিলিয়ে মোট 240টা ঘর আছে এখানে। তবে বেশিরভাগই এখন বাসের অযোগ্য। প্রাসাদগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আরও অন্দরে। অন্দরের প্রাসাদগুলো অত্যন্ত জীর্ণ ও অবহেলিত অবস্থায় ধসে পড়ার অপেক্ষায়। মিলি বলল, মায়েরি, এত হিউজ হিস্ট্রি নিয়ে এইসব জায়গাগুলো বাংলার বুকে দাঁড়িয়ে আছে, এটা ভাবতেই অবাক লাগে। এখনো শেষ হয়নি, আরও ইতিহাস আছে এখানে। শুধু ইতিহাস নয়, বিপ্লবীদের অনেক রক্ত ঝরেছে এ বাড়িতে। সে অনেক সংগ্রামের ইতিহাস। তাহলে ছোট করে বলি শোনো। মহেন্দ্রলাল খানের পর রাজগদিতে বসলেন নরেন্দ্রলাল খান। তখন বাংলার বুকে ছড়িয়ে পড়েছে ব্রিটিশ বিরোধী সব বিপ্লবীদের শাখা। এই মেদিনীপুরেও গড়ে উঠল বিপ্লবী দল। কিন্তু দল চালাতে অস্ত্র, খাবার, প্রশিক্ষণের জন্য টাকা চাই। রাজা নরেন্দ্রলাল তখন এগিয়ে এলেন, বিপ্লবীদের টাকা দিলেন। এমনকি বিপদে অনেক সংগ্রামীকে তিনি বাড়িতে জায়গাও দিতেন। এসব কথা কানে উঠল ইংরেজ সরকারের। তারা নরেন্দ্রলালের রাজা উপাধি ছিনিয়ে নিল। তখন নরেন্দ্রলালের পুত্র দেবেন্দ্রলাল বড় হচ্ছে। বিপ্লবীদের সাথে থেকে সেও হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামী। ফলত রাজবাড়ির সঙ্গে সরকারের সম্পর্ক হয়ে উঠল তিঁতুল আর কুলের। ইংরেজদের সাথে বিদ্বেষ বাড়ল, কিন্তু বিপ্লবীদের কাছে নরেন্দ্রলাল আর দেবেন্দ্রলাল হয়ে উঠল দেবতুল্য। নেতাজি থেকে শুরু করে গান্ধীজি, জওহরলাল, ইন্দিরা গান্ধী একদা সবাই এই বাড়িতে পদধূলি দিয়েছে। তাছাড়া জ্ঞানেন্দ্রনাথ বসু, হেমচন্দ্র কানুনগো, ক্ষুদিরাম বসু, সরোজিনী নাইডু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এনারা তো আছেনই। ক্ষুদিরাম বসুকে আমার বাবা নিজের চোখে বহুবার দেখেছে। ক্ষুদিরামের বাবা ত্রৈলোক্যনাথ বসু এখানকার এস্টেটের তহসিলদার ছিলেন। এই প্রাসাদেরই কোনো একটা গোপন কক্ষে তখন চলত বিপ্লবীদের গোপন বৈঠক। একটা অস্ত্রশালাও ছিল সে সময়। হেমচন্দ্র কানুনগো তো এখানেই সবাইকে বোমা বাঁধার প্রশিক্ষণ দিতেন। 1908 সালে বিচারক কিংসফোর্ডকে হত্যার অভিযোগে যখন ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হলো, তখন পুলিশ এই রাজবাড়ি, হাওয়া মহল, মন্দির সব তল্লাশি করেছিল। বেশ কিছু অস্ত্র ও বোমা উদ্ধার করেছিল তারা। বিপ্লবীদের সহযোগিতা করার অপরাধে পুলিশ দেবেন্দ্রলালকে অ্যারেস্ট করে, কিন্তু প্রমাণের অভাবে তিনি ছাড়া পেলেন। তারপরেও তিনি বাড়িতে বৈপ্লবিক কাণ্ড কারখানা চালিয়ে গিয়েছিলেন। শেষে তো দেবেন্দ্রলালকে ছাড়া মেদিনীপুরে কোনো সভাই হতো না। 1938-এ নেতাজি ওই কাছারি মাঠে এসে বক্তব্য রেখেছিলেন একবার। শুনেছিলাম সুভাষ বোস ভিয়েতনামে থাকাকালীন ওনার থাকা, খাওয়া, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবেন্দ্রলাল পাঠাতো।
1930-এর 26শে জানুয়ারি নাকি গান্ধীজি নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়িতে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। আরো অনেক ঘটনা আছে। এই রাজবাড়ি জগৎ শুদ্ধ লোকের ইতিহাস বই রেখেছে। সেসব বলতে গেলে দিন কাভার হয়ে যাবে। আসুন বাড়ির শেষ প্রান্তটা আপনাদের দেখাই। আমরা গেলাম প্রায় ভূপতিত হয়ে মৃত্তিকা লুপ্ত হওয়া পুরানো নাট মন্দিরের সামনে। এই হলো উদয়নারায়ণ ঘোষ কর্তৃক নির্মিত প্রথম পুরনো ও আসল পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরেই উনি প্রথম জয় দুর্গাকে প্রতিষ্ঠা করেন। শুনলে আশ্চর্য হবেন, উদয়নারায়ণের দেখা সেই অলৌকিক আলো, বাজ পাখি আর বকের যুদ্ধ এবং দুর্গা মূর্তি ও ধনসম্পদ পাওয়ার এই স্থানটি এটাই। এই স্থান থেকেই শুরু সব কিছু। আর পিছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, ওটা আগে ছিল নাট মঞ্চ, এখন ভেঙে গিয়েছে। এখন ওর অবস্থা তথই বছর। তারপর ওই যে দেখুন ভোগঘর, ওটাও এখন বাতিলের খাতায়। পূব দিকে ওই যে খসে পড়া ভাঙাচোরা বাড়িটা, ওটা ছিল চুনিলাল খানের প্রাসাদ। মোটামুটি শেষের এই প্রান্তটা এখন ভগ্নস্তূপী। আমরা ওই দিকে বেশি আসি না, অবহেলায় ধীরে ধীরে সব ধ্বংস হয়ে যাচ্ছে। এবার আপনারা সবটা ঘুরে ঘুরে দেখতে চাইলে দেখুন, আমার আর কিছু দেখানোর নেই। আমি হিসেবের খাতাটা একটু নিয়ে বসি। রানীমার অবর্তমানে আমাকেই তো সবকিছু সামাল দিতে হবে, তাই না? শুনছিলেন সায়ন্তন পালের কলমে গোয়েন্দা হরকদণ্ডক সিরিজের প্রথম গল্প মৃত্যু মঞ্চে হরলীলার প্রথম পর্ব। আজকের গল্প পাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে অভিষেক, সৌমিলি, স্পন্দন, দেবিকা, কৌশিক, রণদীপ, নীল, ইভান, সুপ্রজা, তৃষা এবং আমি রক্তিম। শব্দগ্রহণ রিম্পা, আবহ, শঙ্খ, প্রচ্ছদ দীপ জিএফএক্স, স্ক্রিপ্টিং প্রতীক, পরিবেশনা ও পরিচালনায় টিম হরোস্কোপ। এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে আমরা আসছি আগামী সপ্তাহের একদম শুরুতেই। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।